এটা তো আমরা জানি না। তা শুরু করলাম নাকি? আচ্ছা, তো দেখো আমাদের অধ্যায় নাম হচ্ছে গতিসূত্র। তো গতিসূত্র, বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে আমরা যে টপিকস নিয়ে কথা বলবো সে টপিকসের নাম হচ্ছে গতিসূত্র। এটি ফিজিক্সের চতুর্থ অধ্যায়। তো মোট অধ্যায় আছে 10টি। তার মধ্যে আমরা আছি চতুর্থ অধ্যায়, ঠিক আছে? তো প্রথম যে সূত্রটা আছে সে সূত্রটা হচ্ছে বলকে এফ অথবা পি দ্বারা প্রকাশ করা হয়। আমরা জানি এফ সমান সমান এম এফ, তাই না? অথবা এফ সমান সমান আমরা কি জানি, এম এ। তো এখন এ কে আমরা কি এফ দ্বারা প্রকাশ করি। তো এই এম হচ্ছে আমাদের ভর, আর এফ হচ্ছে বা এ হচ্ছে আমাদের কি ত্বরণ। এগুলো আলাদা আলাদা ভাবে প্রকাশ করা যায়, যেমন এম সমান সমান রো ভি। আর একটা ত্বরণ যেটা আছে, ত্বরণ সমান সমান আমরা কি জানি, এ সমান সমান ভি মাইনাস ইউ ডিভাইডেড বাই কি টি। আমরা এটাকে এভাবে প্রকাশ করে থাকি। আবার রো তো থাকলোই, এখন ভি কে আমরা কি দ্বারা প্রকাশ করতে পারি, ক্ষেত্রফল ইন্টু কি উচ্চতা। আর আগের অংশ আগের মতোই থাকে। এখন ক্ষেত্রফলকে আমরা কি দ্বারা প্রকাশ করতে পারি, দৈর্ঘ্য ইন্টু প্রস্থ। তো এইভাবে এই টার্মটাকে অনেকটাই ভেঙে ফেলা যায় যদি বল সমান সমান আমাদের এই ধরনের কোনো ডাটা থাকে, তখন আমরা এইভাবে সলভ করব। তো এত বড় নরমালি আমাদের তেমন কোনো প্রয়োজন হয় না, তবে মিনিমাম যে এ পি সমান সমান বা এফ সমান এফ সমান পি সমান সমান বা এফ সমান সমান এম এফ, এইটুকু পর্যন্ত আমাদের মিনিমাম আমাদের লাগবে। তারপরে টপিক হচ্ছে ঘাত বল, যেটাকে আমরা ইম্পালসিভ ফোর্স নামে চিনি। তো ঘাত বলকে যেহেতু ইম্পালসিভ ফোর্সের আই দ্বারা শুরু হয়েছে, তাই আই দ্বারা হচ্ছে ঘাত বল আমরা জানি। তো ঘাত বল সমান সমান আমাদের যে ওই যে বল থাকলো বা পি থাকলো বা এফ থাকলো, যেটাই থাকলো, সেই পি বা এফ এর সাথে যদি আমরা টাইমটাকে গুণ করি তাহলে আমরা পাবো ঘাত বল। তো এটাকে যদি আমরা আরো বিস্তারিত ভাবে লেখার চেষ্টা করি, তাহলে ঘাত বলকে আমরা আরো যে প্রকাশ করি সেটা হচ্ছে যে দেখো আমরা ভি, হ্যাঁ, যেহেতু আমাদের কি ছিল যে এই অংশটাতে খেয়াল করো, এই অংশটাতে আমাদের এম ছিল, ভালো কথা, তার সাথে কি ছিল, ভি মাইনাস ইউ ডিভাইডেড বাই টি। হ্যালো। হ্যাঁ, শোনা যায়? হেডফোন লাগাইলাম তো। শোনা যায় না? হ্যাঁ, হেডফোন লাগাইছি তো এই জন্য হয়তো একটু কম। হ্যাঁ, শোনা যাচ্ছে। আচ্ছা, তো দেখো আমরা কি দেখলাম, যে ত্বরণ সমান সমান ভি মাইনাস ইউ ডিভাইডেড বাই কি, এটা না? তখন আমি যেটা করলাম, বা যেটা আমরা আমরা এতক্ষণ এটা দেখলাম যে এফ সমান সমান বা পি সমান সমান, কারণ এই নিচে কি ছিল, টি দ্বারা ভাগ ছিল। তাহলে ওই টিটা যদি ওইদিকে যায় তাহলে পি ইন্টু টি, যেটাই ঘাত বল। এখন এমটা তো দুই অবস্থায় গুণ আছে, তাই না? এখানে গুণ অবস্থায়, তাহলে এম ভি মাইনাস কি এম ইউ, এই কাজটাই মূলত এইখানে করা হয়েছে, ঠিক আছে? তাহলে এটা হচ্ছে আমাদের আই। তাহলে ঘাত বল সমান সমান বল হুম। গুণন বলের ক্রিয়ার কাল বা ভরবেগের নীতি। তো ভরবেগের পরিবর্তন। তারপর এখন আমাদের যে জিনিসটা জানা দরকার, এটা অবশ্যই খুবই গুরুত্বপূর্ণ একটা সূত্র, যে সূত্রের মাধ্যমে আমাদের অনেকগুলো মানে ফর্মুলা আর কি একসাথেই আছে। আমরা কি জানি, ভরবেগের সংরক্ষণ সূত্র বা নিত্যতার সূত্র। এটা আমরা যারা কি জানি, যে দেখো শক্তির কখনো কি হয় না, শেষ অথবা বিনষ্ট হয় না, তাই না? শুধুমাত্র রূপের কি হয়, পরিবর্তন হয়। এতটুকু তো আমরা জানি নাকি, ভরবেগের নিত্যতার সূত্র, ঠিক আছে? এখন এই ভরবেগের নিত্যতার সূত্রের সাথে হুম। আমাদের যে কাজটা হচ্ছে, নিউটনের গতির তৃতীয় সূত্রের আমাদের একটা হচ্ছে কি, আমাদের এখন আমরা ওইটা নিয়ে কাজ করব। তো এখন হচ্ছে যে আমাদের ভরবেগ তৃতীয় সূত্র দ্বারা আমরা কি জানি, যে প্রতিক্রিয়ারই সমান এবং বিপরীত প্রতিক্রিয়া রয়েছে। তাহলে আমাদের কোনো কোনো একটা ফোর্স যদি P1 হয়, তাহলে বিপরীত ফোর্সটা আমাদের কি হবে, মাইনাস P2, ঠিক আছে? তাহলে F সমান সমান আমরা কি জানি, F সমান সমান M, আর যদি F1 ধরি তাহলে M1 V1 মাইনাস U1 ডিভাইডেড বাই T1, আর মাইনাস M2
v2u2 ডিভাইডেড বাই কি t2। এইখানে আমাদের সময় যে দুইটা আছে t1 সমান সমান যদি আমরা t2 হয় মানে সময়টা যদি আমাদের সমান হয় তাহলে দুইটা সময় কি যায় বাদ যায়। যেহেতু এই জায়গায় মাইনাস চিহ্ন আছে তাহলে একটু খেয়াল করতে হবে মাইনাস m2 ইন্টু v2 মাইনাস মাইনাসে প্লাস m2 u2। এখন জাস্ট এটাকে যদি আমরা রিঅ্যারেঞ্জ করি একটাকে আরেক পাশে নিয়ে যাই তাহলে আমরা পাই m1 u1 প্লাস m2 u2 সমান সমান কি m1 v1 প্লাস m2 v2। তো u1 গুলো প্রথমের দিকে আর v2 গুলো পরের দিকে, ঠিক আছে? এটাই জাস্ট আমরা সিম্পলি ভাবে মনে রাখবো। তাহলে সূত্রটা তো হইল নাকি? দেখো সূত্রটা পড়ো, এই সূত্রে পরে চেঞ্জ হবে সেই জন্য হচ্ছে প্রথম সূত্রটা ভালো করে পড়বা। তাহলে আমি বললাম কি যে ইউ গুলো প্রথমে, তাই ইউ গুলো কি আদি ভরবেগ আর কি ভি গুলো শেষ ভরবেগ। সেই ক্ষেত্রে বাংলায় লেখা আছে বস্তু কণার ভরের আদি ভরবেগ এর সমষ্টি এবং অন্ত ভরবেগের সমষ্টি। তাহলে আদি ভরবেগে u1 u2 আর শেষ ভরবেগ কি v1 v2। এখন দেখো এখন আমাদের বিভিন্ন ধরো যে ঘটনা আসবে সেই ঘটনার আলোকে আমরা কি করব আমরা সলভ করব। হ্যাঁ, তো দেখো এই ঘটনাগুলো যদি তুমি বুঝতে পারো তাহলে অঙ্কগুলো গিয়ে অত প্যারা হবে না। তো ঘটনাগুলো বোঝা আমাদের খুবই গুরুত্বপূর্ণ, ঠিক আছে? ফিজিক্স মানেই হচ্ছে সূত্র, তো সূত্রগুলো বুঝলে তুমি অঙ্কগুলো এমনিতে করতে পারবে। তো দেখো এই এই কন্ডিশনটা দুইটি বস্তু একই দিকে এবং সংঘর্ষের পর যদি আলাদা হয়ে গেল, ঠিক আছে? দুইটি বস্তু একই দিকে, মনে করো m1 বস্তু এবং m2 বস্তু একই দিকে যাচ্ছিল। তো যাওয়ার পরে কি হয়েছে এখন দুইটা বস্তু কোনো না একটা সময় কি হয়েছে তারা একসাথে কি হয়েছে সংঘর্ষ হয়েছে। মনে করো যে একটা বেগ বেশি ছিল একটার বেগ কম ছিল, তা ধাক্কা খাইছে। তো ধাক্কা খাওয়ার পর কি হইলো যদি ধাক্কা খাওয়ার পরে বস্তুটা আলাদা হয় m1 এবং m2 আবার আলাদাভাবে চলা শুরু করে তাহলে আমাদের সূত্রটা হবে m1 u1 প্লাস m2 u2 সমান সমান কি m1 v1 m2 v2, অর্থাৎ পূর্বে যে প্রথম সূত্রটা সেই সূত্রটা। এখন দেখো যেহেতু আলাদা হয়ে গেছিল বস্তু দুটো তাই m দুইটা আলাদা, কিন্তু ঠিক এই জিনিসটা যদি অন্য ঘটনা ঘটে অর্থাৎ দুইটি বস্তু একই দিকে যাচ্ছে কিন্তু সংঘর্ষের পর কি হয়েছে মিলিত হয়ে গেছে। এখন যদি সংঘর্ষের পর মিলিত হয়ে যায় তাহলে বলো মিলিত বস্তুর বেগ কি একটা না নাকি আলাদা? একটার বেগ নিয়ে যাবে এই জন্য দেখো, আর ভর যেহেতু দুইটারে সম্মিলিত হবে তাই m1 v1 সরি m1 m2 হইল ভর আর কি তাদের দুইটার মধ্যবর্তী বেগ হচ্ছে একটা v। এখন দেখো এটা বুঝলাম আমাদের। তারপরে 3 নম্বর যে শর্তটা, 3 নম্বর শর্তটা একটু দেখো। দুইটি বস্তু বিপরীতমুখী, দুইটি বস্তু কি বিপরীতমুখী অর্থাৎ একটা এদিকে আর একটা কি এদিকে, ঠিক আছে? দুইটি বস্তু বিপরীতমুখী, দুইটি বস্তু বিপরীতমুখী হলে কি করবা অবশ্যই একটাকে তোমাকে পজিটিভ ধরতে হবে আর একটাকে নেগেটিভ। তাহলে m1 এই গতিটা আমাদের কি পজিটিভ ধরলাম, তাহলে m1 এর গতি কি দিকে, তাহলে m1 এর গতির দিকে শব্দটা বুঝবে কিন্তু m1 এর গতির দিকে অর্থাৎ m1 যেদিকে যাচ্ছে বা যেদিকে গতিপ্রাপ্ত সেই দিকে আমরা কি ধরছি পজিটিভ ধরছি আর m2টা নেগেটিভ ধরছি। তাহলে দুইটি বস্তু বিপরীতমুখী বা মুখোমুখি এবং সংঘর্ষের পর একই দিকে গেলে সংঘর্ষের পর কি হয়েছে এক হয়েছে, তাহলে আগের ফর্মুলাটাই আমাদের কি হবে বসবে। এখন কথা হলো যেহেতু এইটা প্রথমেরটার কি দিক দুইটা কি একই দিকে ছিল, দুইটা আমরা পজিটিভ ধরছিলাম। এখন যেহেতু মানে একটা পজিটিভ হলে একটা কি নেগেটিভ হয়ে যাচ্ছে সেহেতু কি হবে তাদের মধ্যবর্তী যে সাইনটা সেটা কি হয়ে যাবে পজিটিভটা নেগেটিভ হয়ে যাবে। তাহলে m1 u1 তারপর কি মাইনাস m2 u2 ডিভাইডেড ইকুয়াল টু কি v ইন্টু m1 m2। তো এখানে একটা লাইন লেখা আছে দেখো, মানে বিপরীত দিক থেকে আরেকটা আসছে নাকি? হ্যাঁ 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 চিত্রটা খেয়াল করো, এটা হচ্ছে আমাদের m1, এটা এদিকে যাচ্ছে আর m2 এটা m2 এটা, তাই এইটা যদি আমার পজিটিভ হয় তাই এইটা কি নেগেটিভ, তাই না? তা দুইটা সংঘর্ষ হওয়ার পর একদিকে গেছে। এই লাইনটা পড়ো, এই লাইনটা অঙ্ক করার ক্ষেত্রে তোমার কাজে লাগবে আর কি। পড়ো।
এর মান প্লাস হলে এম এর গতির দিকে এবং হ্যাঁ মাইনাস বা হলে এম এর গতির দিকে। না, ভাইয়ের ঘরে তো আছে মনে হয়। হ্যাঁ বলো। এর মান প্লাস হলে এম ওয়ান ওই এর গতির দিকে, সাইকেল আছে দেখো, ওই যে রাইস কুকার ওই পাশে দেখো। হ্যালো, হ্যাঁ বলো। মাইনাস হলে এম টুর গতির দিকে। হ্যাঁ, মানে তাহলে কি ভি বের হবে, ভি বের হয়ে একটা প্লাস হবে অথবা একটা মাইনাস হবে। বুঝছো তো, প্লাস হলে প্লাস যেদিকে যাচ্ছে সেই দিকে, তাই না? লাইনটা দরকার ছিল আর কি, ম্যাথ করার পরে একটু কমেন্ট করতে হবে আর কি আমাদের। তো ওই জিনিসটা আমাদের লাগবে। তাহলে দেখো আমাদের 4 নম্বর যে সূত্র, একই কনসেপ্টের, হ্যাঁ। 4 নম্বর সূত্র দেখো, এখন ওই যে দুইটি বস্তু দুই দিক থেকে যাচ্ছে, এটা এই দিক থেকে যাচ্ছে, এটা এই দিক থেকে যাচ্ছে, বুঝছো? দুইটা আলাদা আলাদা দিক থেকে যাচ্ছে। যাওয়ার পর কি হইলো, এখন সংঘর্ষ হওয়ার পরে তারা আর কি মিলিত হয় নাই, তারা কি একজন একদিকে গেছে, আরেকজন আরেক দিকে গেছে। তাহলে কি হবে, এই মাইনাসটা হবে এখানে, যেহেতু আলাদা হয়ে গেছে তাদের বেগও আলাদা, নাকি? ইজি না চারটে ঠিক সূত্র? আছে। হুম। ভাই এই কনসেপ্ট মনে করো তুমি বুঝলে, অঙ্ক করাতে কত কষ্ট হবে না আমাদের, অঙ্ক খুবই ইজি। তারপর দেখো, ব্যাপারটা হচ্ছে কি, তুমি হয়তো বা দেখতেছো ভাই সূত্র অনেক, সূত্র তো মনে করো যে সব সূত্র তো আর তপনের অঙ্ক ক্ষেত্রে লাগে না। কিছু কিছু ম্যাথ আছে, মানে আসবে এডমিশনে, আসতেই পারে, বা বিভিন্ন কোচিং এ আসতে পারে, যেটা এই থিমগুলোর আলোকে আসবে। সো তুমি সব থিমের অঙ্ক পাবা না, কিন্তু তোমার কাজ হলো কি সব সূত্র পড়া। সূত্র পাইলে এডমিশন পরীক্ষাতে দেখবা যে এই ধরনের কনসেপ্টের ম্যাথ দিবে। তো তখন তোমার সূত্রটা ভালো করে আয়ত্তে থাকলে, কনসেপ্টটা ক্লিয়ার থাকলে, তুমি একটু না একটু ট্রাই করতে পারবা। এখন তোমাক তো আর সব সূত্র আমি নাও পড়াইলেও তো কোনো সমস্যা ছিল না। কিন্তু ব্যাপার হচ্ছে যে যেহেতু তুমি একটা কম্পিটিশনে অংশগ্রহণ করবা, সো কম্পিটিশনে অংশগ্রহণ করে তো কখনোই নর্মাল প্রিপারেশনে যাওয়া যাবে না। তোমার একটা প্রতিদ্বন্দ্বী একটা ম্যাথ পাইলে মানে কি তোমার চান্স মানে ও অনেক দূরে এগিয়ে গেল, বুঝছো ভাই? এই জন্য হচ্ছে যে হুম। কনসেপ্ট গুলো একটু মাথায় রাখবা। তুমি তুমি ম্যাথ করতে পারো না পারো ওটা নিয়ে আমার কোনো সমস্যা নাই। তুমি বইয়ে দেখবা যে ম্যাথগুলো ইম্পর্টেন্স, ওই ম্যাথগুলো করে যাবা, দেখবা বই থেকে দিলে ওই ম্যাথগুলোই পাবা। কিন্তু কথা হচ্ছে যে ম্যাথ থেকে যখন উদ্ভাস থেকে দিবে অথবা বিভিন্ন বই থেকে দিবে, তোমার তো আর বিভিন্ন বই করার সময় নেই। দেখো, একটা সূত্র পড়তে তোমার 1 মিনিট লাগবে, কিন্তু একটা বিভিন্ন বই ঘাঁটতে তোমার মিনিমাম বইটা বের করতে 5 মিনিট লাগবে খুঁজতে, অধ্যায়টা। ধরো আমাদের 3 মিনিট লাগলো কোনো হুম। একটা অধ্যায় বের করতে, আর একটা ধরো একটা বই বের করতে 3 মিনিট লাগলো, 2 মিনিট লাগলো, তাহলে 5 মিনিট তোমার ব্যয় হলো। কিন্তু সূত্র একটা পড়তে তোমার ব্যয় হবে 1 মিনিট। তাহলে উদ্ভাসের কোন কনসেপ্ট কোথায় আছে, তারপর আমির হোসেনের বইয়ের কোন কনসেপ্ট কোথায় আছে, কোশ্চেন ব্যাংকের কোন কনসেপ্ট কোথায় আছে, এতগুলো তো ভাই বের করার সময় আমার নাই এডমিশনে। সো আমার এই জন্য হচ্ছে কি সম্মিলিতভাবে এই যে ভাইরা আমাকে আমাকে নোট দিছে, সূত্র দিছে, আমি নতুন পাইছি সেটা এখানে অ্যাড করছি। তারপর তোমাকে দিছে, তুমি বিভিন্ন পরীক্ষা দিবা, বিভিন্ন জায়গায় নতুন কনসেপ্ট পাবা, সে ফর্মুলাগুলো এখানে অ্যাড করবা। এভাবেই কিন্তু সূত্রগুলো বড় হয়েছে। হয়তোবা দেখবা যে বইয়ের সূত্র অনেক কম, কিন্তু আমরা কেন বেশি পড়তেছি, আমরা এই কারণে বেশি পড়তেছি, দেখো এই ধরনের ম্যাথ অ্যাভেলেবেল, পরে যে ফর্মুলাটা, এরকম ম্যাথ অ্যাভেলেবেল পাবে বিভিন্ন কোচিং এ পরীক্ষা দিতে গিয়ে। এখানে নদী দিছে, তোমাকে ভেলায় দিবে, বা তোমার এখানে এই বিভিন্ন কনসেপ্টে দিতে পারে অঙ্ক। তাহলে তোমার কাজ হচ্ছে কি বিভিন্ন কনসেপ্ট গুলো জাস্ট জানা, বিভিন্ন পরীক্ষা যখন আসবে তখন সেই ফর্মুলাগুলো অ্যাপ্লাই করবে। সো তুমি যদি কনসেপ্ট না বুঝো, তোমার নিজস্ব টেক্সট বুকে, সেই টেক্সট বুক দিয়ে তুমি পাবা না সলভ করতে। তাহলে দেখো, আনুভূমিকভাবে চলন্ত কোনো বস্তুতে উপর থেকে কোনো বস্তু পড়লে, তাহলে কি আনুভূমিকভাবে চলন্ত, তা ওই পাশ দিয়ে গেলে তো পাস। গেট খোলা আছে, যা। আচ্ছা দেখো, তাহলে কি হচ্ছে, একটা একটা চলন্ত, তাই না? আনুভূমিকভাবে চলন্ত, তাহলে চলন্ত কোনো বস্তুতে উপর থেকে কোনো বস্তু পড়লে, তা মিলিত হয়ে গেলে, তাহলে কি হচ্ছে, এই আনুভূমিকভাবে চলতেছে। ওই যে ওইভাবে পাঠিয়ে দিলাম নাকি, এটা আছে? আচ্ছা, তাহলে আনুভূমিকভাবে চলন্ত
তা একটা চলতেছে আণবিকভাবে, তাহলে এটার উপর কি হইলো, আরেকটা বস্তু তো আর পড়তেছে। ঠিক আছে, তাহলে আরেকটা বস্তু যখন আমাদের M2 তে পড়তেছে এবং সেটার বেগ হচ্ছে কি U2, তাহলে কি হবে, সম্মিলিত ব্যাপারটা হয়ে যাবে। যে সম্মিলিত কি ব্যাপারটা হবে, দেখো বস্তুর ভর হবে দুইটা, একটা হচ্ছে আমার M1 আর একটা কি M2। এখন দুইটা বেগ ছিল, একটা U1 ছিল আর একটা কি ছিল, U2 ছিল। তাহলে দুইটা বেগ মিলিত হয়ে কি বেগ হয়ে যাবে, একটা নতুন বেগের তৈরি হবে, তাই না? যেহেতু ভর দুইটা যুক্ত হইলো, অবশ্যই বস্তুটা সামনের দিকে যাবে, তখন তো আগের বেগ থাকবে না, অবশ্যই সম্মিলিত একটা বেগ তৈরি হবে। সেটাই দেখো। তাহলে এখন কথা হলো যে একটা বস্তু চলন্ত ছিল M1 U1, ভালো কথা। নতুন যে বস্তুটা উপর থেকে পড়লো, এখন পড়ন্ত বস্তুর কি, পড়ন্ত বস্তু যেটা ছিল স্থির বস্তু না, তাহলে স্থির বস্তু হইলে তার বেগ কি থাকবে, তার বেগ কি থাকবে, পড়ন্ত বস্তুর বেগ আমরা মানে কি, আমরা স্থির অবস্থায় বস্তুর বেগ কি হয় আমাদের, শূন্য হয়। বুঝছো? তাহলে স্থির অবস্থায় কোনো একটা বস্তুর বেগ, ওই যে পড়লো বা যেটাই হোক না কেন, তাই ওই বেগটা আমাদের কি হবে, স্থির থেকে যেহেতু ইনিশিয়াল পয়েন্টটা ছিল স্থির, তাহলে আমাদের বেগটা হবে কি স্থির। তাহলে বেগ স্থির হইলে তার ভরের কোনো কাহিনী নাই। তাহলে আমাদের মূল যে কনসেপ্টটা সেটা হচ্ছে যে দুইটা বেগ একসাথে হয়েছে, অর্থাৎ নতুন একটা বেগের তৈরি হয়েছে, যেহেতু বস্তু দুইটা একসাথে যুক্ত হয়ে গেছে, এই যে প্লাস হয়েছে যুক্ত হওয়ার কারণে। জাস্ট আমাদের নতুন যে সূত্রটা আসছে এটা, যে M1 U1 সমান সমান V ইন্টু M1 প্লাস M2। তো এটা একটু একটু ইম্পর্টেন্ট ছিল, পড়বা। তবে দেখো, গাড়ির ভিতরে M2 বস্তুর কোনো কি থাকবে না, গতি থাকবে না। ঠিক আছে, ওই গতি না থাকার কারণে মূলত কি হয়েছে, বেগটা জিরো হয়ে গেছে। তারপর দেখো 3 নম্বর, এটা আমাদের খুবই খুবই গুরুত্বপূর্ণ কনসেপ্ট, এর ফর্মুলা, এবং এটাও গুরুত্বপূর্ণ দুইটা। তো দেখো এগুলা কাছাকাছি, খালি কনসেপ্টটা বুঝলে তোমার হচ্ছে। তখন দেখো যে অনেক সময় থাকে না যে নৌকাতে এক প্রান্তে তোমার বউ আর এক পাশে মনে করো যে আমার বউ, কেন আর তুমি আর তোমার বউ বলি, তো তোমার বউ আমার বউ কি করতেছে ওখানে, একজন এইদিকে আছে আর একজন এইদিকে আছে, তাহলে দুইজনের ভর কি আলাদা আলাদা, তাই না? তারপরে কি দুইজনের যে আদি বেগ সেটাও কি আলাদা, শেষ বেগও আলাদা। তাহলে এই যে কনসেপ্টটা আমাদের বেগের মানে ভর প্রথমে চিন্তা করি, যে M1টা প্রথমে চিন্তা করি, এটার ক্ষেত্রে 1 নম্বর এক আলাদা, 2 নম্বর হচ্ছে আমাদের কি নৌকার যে বেগটা আছে বা ভরটা আছে সেটা। এখন 3 নম্বর হচ্ছে কি আরেকটা বস্তুর বেগ। তাহলে একটা বেগ যদি এই দিকে ও যদি মনে করো যে মানে ধাক্কা দিচ্ছে, হুম, তো U1 বেগে মনে করো যে এইদিকে ধাক্কা দিচ্ছে, হ্যাঁ, বা দুইজনে ট্রাই করতেছে এইদিকে যাওয়ার, তাহলে একটা যদি আমরা পজিটিভ ধরি, তাহলে বিপরীতটা হচ্ছে আমাদের কি, অবশ্যই ভিতরিটা নেগেটিভ হবে, তাদেরও বেগ থাকবে, সব কিছুই থাকবে। তাহলে দেখো এখন আমাদের স্থির অবস্থা যদি থাকে, তাহলে কি সব কনসেপ্টেই তো আমাদের কি থাকবে, আমাদের প্রথমাংশটা তিনটি বস্তুর ক্ষেত্রে প্রাথমিক অবস্থায় স্থির থাকলে, অর্থাৎ নৌকাটা দাঁড়া ছিল বা সবাই কি ছিল প্রথমে স্থির ছিল, তারপরে মূলত ধাক্কাধাক্কি শুরু হয়েছে, তাহলে হচ্ছে ইনিশিয়াল অবস্থায় মানগুলো সবার কি হবে, জিরো হইল। জিরো হইল, ভালো কথা। এখন এখানে দুইটা ঝামেলা আছে, একটা হচ্ছে তোমার, তুমি যাকে পজিটিভ ধরছো সেই কনসেপ্টটা ক্লিয়ার রাখতে হবে, যে তোমার ভির যে মানটা, ইউ তো অলরেডি কি হলো নেগেটিভ চলে গেছে, তাই না? ইউ তো অলরেডি চলে গেছে, তো ইউ এর অলরেডি জিরো, তাহলে আমাদের থাকতেছে এখন কি ভি। তাহলে যেদিকে পজিটিভ বস্তুটা যাচ্ছে বা যেদিকে ধরলাম পজিটিভ, সেইটা আমাদের কি প্লাস, আর V3 যে মানটা সেটা কি নেগেটিভ, আর বাকি যে বস্তুটা অবস্থান করতেছে সে বস্তুটা কি পজিটিভ। এতটুকু শুধুমাত্র পরিবর্তন। এখন দেখো নেগেটিভ আছে, এখানে ইকুয়াল চিহ্ন দিলে আমাদের নতুন যে ফর্মুলাটা, সে নতুন ফর্মুলাটা তৈরি হয়ে যাচ্ছে। তাহলে M3 পাচ্ছি, V3 পাচ্ছি। এখন তুমি এইভাবে ফর্মুলা ড্রাইভ করতে পারো, না হলে বলবা যে ভাই আমার কোনো ফর্মুলা ড্রাইভের প্রয়োজন নেই, এই ফর্মুলাটা আমরা জানি, এই ফর্মুলা আমি মান বসাই আমরা কি করব, অ্যান্সার বের করব, তবুও হবে, কোনো সমস্যা নাই।
কিন্তু তুমি ফরম্যাট ড্রাইভ করতে ভি3 পারলে। নেগেটিভ কেমনে? বোঝো নাই? ভি3 নেগেটিভ কিভাবে হলো? ভিতরে নেগেটিভ হইলে দেখো এইখানে লাইন একটা আছে, আচ্ছা দেখো আবার বলতেছি, আমি বলতেছি যে প্রথমে নৌকাটা একটা স্থির ছিল, বললাম কি যে প্রথমে নৌকাটা স্থির ছিল, আমাদের উপাদান কি দেখো M1 U1 এবং V1, এইটা তিনটা ছিল, একটা ছিল এদিকে যে বস্তুটা ছিল একটা নৌকার, আর একটা এদিকে যে বস্তুটা ছিল। তাহলে দেখো, তাহলে এই বস্তু কোনো সমস্যা নাই, আদিবেগেরও কোনো সমস্যা নাই, কেন আদিবেগটা শূন্য শেষ। কিন্তু শেষ যে বেগটা ছিল, সেই শেষ বেগে দেখো, শেষ বেগে বস্তুটা আছে কি, এই যে এইদিকে যে বস্তুটা ছিল সেইটা ধাক্কা দিছে এইদিকে, তাহলে এখন ধাক্কা দিছে এইদিকে, আবার কি করতেছে এইদিকে যে আছে, মানে পরে যে আবার আর একটা বস্তু আছে, সেও তো চেষ্টা করবে যে এইদিকে আমি ধাক্কা দিব। তাহলে দুইজনে কোন দিকে ধাক্কা দিছে, একজন আর এক বিপরীত দিকে ধাক্কা দিছে। তাহলে তাদের মানগুলো কি হবে, বেগগুলো কি হবে, একটা হবে প্লাস আর একটা হবে কি মাইনাস। তুমি এটাও পজিটিভ ধরতে পারো, এটা নেগেটিভ ধরতে পারো, কোনো সমস্যা নেই। অঙ্ক করার খাতিরে কি কাউকে না কাউকে তো আমার প্লাস ধরতে হবে এবং কাউকে না কাউকে নেগেটিভ ধরতে হবে। তাহলে তাহলে তো এদিকে ইউ3টাও মাইনাস লেখা লাগতো না? ইউ এর সাথে তো সম্পর্ক নাই, বস্তুটা যেহেতু আদি অবস্থায় মানে প্রাথমিক অবস্থায় স্থির ছিল, তা প্রাথমিক অবস্থায় স্থির থাকলে তো তাদেরকে আদিবেগ কি হয়, এই যে শূন্য হয় না। হুম। তা আদিবেগ শূন্য হলে তো ওদের নিয়ে কোনো আমার কাজ নেই, তা আদিবেগ শূন্য মানে কি, ওদের ওদের অবস্থা শেষ, ওই লাইনটা জিরো। এখন আসতেছে আমার এই লাইনটার, তাহলে M1 বস্তুর সবার ক্ষেত্রে বস্তুর ভর তো আর পজিটিভ নেগেটিভ হবে না, তাহলে M1ও প্লাস M2ও প্লাস M3ও প্লাস। এখন খেলা হচ্ছে কার সাথে, ভির সাথে। তাহলে এই যে V1 বস্তুটা আছে, এ তো ঠেলতেছে এইদিকে যে আমরা এইদিকে যাব, কারণ ওইদিকে যাইতে চাইলে কি ওকে আমরা ধরলাম পজিটিভ, পজিটিভ যে ঠিক আছে তুমি ওইদিকে যাইতেছো তুমি পজিটিভ, আর একটা যদি প্লাস ধরে ফেলি বাকিটা কি হবে, বাকি তো আর প্লাস হওয়ার সম্ভাবনা আছে কি নাই, তাহলে বাকিটা হবে কি নেগেটিভ। তাহলে এখানে ছিল প্লাস, তাহলে বেগটা যেহেতু হইলো মাইনাস, তাহলে প্লাস মাইনাসে কি হলো, এই যে মাইনাস হইলো। আর বস্তুর ভর যেটা ছিল বা অর্থাৎ নৌকাটা ছিল, নৌকা তো প্লাস মাইনাস কিছু হবে না। এখন দেখো এই যে ক্যালকুলেশন করার পরে, ঠিক আছে, এখন ক্যালকুলেশনটা করার পরে ধরো যে আমাদের বললো যে এই তোমার নৌকার যে বেগ আছে, ঠিক আছে, নৌকার যে বেগ সেই নৌকার বেগটা বের করো। এই নৌকার বেগ কি V2, তাই না, 2 নম্বর অবস্থানে নৌকা ছিল। এখন এই যে এইখান থেকে তুমি V2 বের করলা, মাইনাস ছিল না, এই মাইনাস থেকে ইকুয়াল দিতে পারো, তাহলে ফর্মুলা এটা আসলো। এখন কথা হলো যে V2টার মানটা বের করলা, তা V2টার মানটা কি বের করতে পারে, প্লাসও হইতে পারে, V2টার মানটা কি হতে পারে, নেগেটিভ হইতে পারে। এখন তোমাকে কমেন্ট করতে হবে যে ব্যাপারটা আসলে কি, পজিটিভ আসলে V2 কি হবে, নেগেটিভ আসলে V2 কি হবে। যদি পজিটিভ আসে, দেখো প্লাস আসলে নৌকাটি প্রথম ব্যক্তির দিকে গতিশীল, মানে কি, আর তুমি যেদিকে প্লাস ধরছো তাহলে ধাক্কাধাক্কি, এদিকেও ধাক্কাধাক্কি করছে এদিকেও ধাক্কাধাক্কি করছে, লাস্টে কি হয়েছে, গতি এইদিকে বেশি মানে বেশি ছিল, প্রথম বস্তুর দিকে ধাক্কাধাক্কি পরিমাণটা বেশি ছিল দ্বিতীয় বস্তুর চেয়ে, মানে দ্বিতীয় দিকের চেয়ে। তাহলে এই দিকে কি ধাক্কাধাক্কি বেশি করলে কি নৌকাটা ওই দিকে যাবে না স্বাভাবিকভাবে, অর্থাৎ বইটা মনে করো যে এদিকে বেশি মানুষ ছিল বইটা এইদিকে টানতেছে, এদিকে কম মানুষ ছিল বইটা এদিকে কম টানতেছে। তো যেদিকে বইটা বেশি টানবে বস্তু তো সেদিকেই যাবে, বস্তু যদি সেই দিকে যায় তাহলে কি হবে, নৌকাটা ওই মানে বস্তু যেদিকে বেশি টানতেছে নৌকাটা ওই দিকে টানতেছে, তাহলে নৌকাটা কোন দিকে যাবে, যেদিকে ওই যে প্রথম বস্তু যেদিকে ধরছি প্লাস আসলে বুঝবো যে প্রথম বস্তু যেদিকে ধরছি নৌকাটা ওই দিকে যাচ্ছে। আর যদি নেগেটিভ আসে V2 মানটা, তাহলে V2 মানটা নেগেটিভ আসলে বুঝতে হবে কি বিপরীত দিকে, অর্থাৎ দ্বিতীয় বস্তুর দিকে। দ্বিতীয় বস্তু কি V নেগেটিভ ধরছিলাম না, এই দেখো V নেগেটিভ ধরছিলাম, বুঝছি। এটা। তারপর একটা পড়ো তো, আগে তুমি পড়লে তারপর বোঝাবো, না হলে বোঝাইতে কষ্ট হয় না। এই যে পরেরটা, নৌকা, বন্দুক,
ক্যামেরার গুটির জন্য। এই পরেরটা পড়ো। ক্যামেরা কি লিখছেন? বুটি কি? নৌকা, বন্দুক, ক্যামেরার গুটি, ক্যামেরা, ক্যারামের, ক্যারম খেলো না? ক্যারম, ও, ক্যারম খেলো না? ক্যারামের বুটির জন্য। হ্যাঁ, তাহলে কি কনসেপ্ট একই? ক্যারামের বুটির জন্য m1 u1 প্লাস m2 u2 ইকুয়াল m1 u1 প্লাস m2 v2। হুম হ্যাঁ, তারপরে লিখলেন কি? বড় হাতের mu প্লাস ছোট হাতের mu ইকুয়াল mv মাইনাস mv, 0 0 mv মাইনাস mv, mv ইকুয়াল mv, পশ্চাৎ বেগ ইকুয়াল সম্মুখ বেগ। বোঝাও এখন আমার, বুঝছো? এখানে তুমি আগে চিন্তা করো কি যে করবো তুমি এখানে? তুমি গুলি, বন্দুক যখন গুলি করে তখন কি ঘটনাটা ঘটে, এখানে সেই কনসেপ্টটা আমাদের লাগবে। পিছিয়ে যায় বন্ধু, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, গুলি সামনে যায়। রাইট। তাহলে তাদের দুইটা মুভমেন্ট, গতি দুইটা, তাহলে তাদের বেগ হুম, দুই পাশে দুইটা, তাহলে একটা যদি প্লাস হয় আর একটা হুম, কি হবে? মাইনাস। মাইনাস হবে। ওটা গেল। হুম, তারপরে প্রথমে দুইজনে কি অবস্থায় ছিল? স্থির। এই জন্য দেখো, প্রথমে যেহেতু দুইজন স্থির ছিল তাই 0। একটা হচ্ছে তোমার এই যে গুলি, বড় যেটা হচ্ছে গুলির ভর বেশি না, আর বন্দুক বন্দুক। সরি, বন্দুকের ভর বেশি, গুলির ভর তো কম। দুইটা তো আমার স্থির ছিল, শেষ। এখন দেখো, যেহেতু গুলিটা যখন চলে যাচ্ছে তখন গুলিটা এদিকে যাচ্ছে, আর বন্দুকের যে বেগটা এইটা এদিকে যাচ্ছে। এখন যে কোনো একটাকে তুমি পজিটিভ ধরো, ধরো যে বন্দুকটা আমার পজিটিভ, গুলিটা নেগেটিভ, তাহলে বন্দুক ওই যে পজিটিভ ধরলা আর গুলিটা নেগেটিভ ধরলা, তাহলে কি হইলো? তাহলে এম ইন্টু বন্দুক যে পিছন দিকে আসতেছে তার বেগ, ছোট হাতের ভি হইতেছে কি তোমার গুলির যে বেগ, এবং ছোট হাতের এম হচ্ছে গুলির ভরবেগ। গুলির ভরবেগ। ঠিক আছে? তাহলে দুইটা ভরবেগ সমান, তাহলে পশ্চাৎ বেগ সম্মুখ বেগ সমান। তাহলে ক্যারাম হোক কিংবা নৌকা হোক, অতগুলোর দরকার নেই, তুমি জাস্ট কনসেপ্টটা জানো, যদি ম্যাথ দেয় তুমি ফাটাই দেবে আর কি, এই এতটুকু কাজ তোমার। ঠিক আছে। এই যে দেখো, দুইটা এমসিকিউ আমাদের আসতে পারে, আমরা ওই দুইটা এমসিকিউ পড়বো। গতির সমীকরণ আবিষ্কার করছেন গ্যালিলিও, কিন্তু গতির সূত্র আবিষ্কার করছে নিউটন। ঠিক আছে? তাহলে সূত্র আবিষ্কার করছে কে? নিউটনের গতির সূত্র। গ্যালিলিও। হ্যাঁ, নিউটনের গতির সূত্র। তা সূত্রর সাথে রিলেটেড কি নিউটন, তাহলে একটা মনে রাখবা, পরেরটা এমনিতে মনে থাকবে। এবার দেখো, এই এই ফর্মুলাটার অঙ্ক আছে, হ্যাঁ, এটা ডুয়েটের বিভিন্ন বিগত সালে তো আসছিল, এটা মনে হয় যতটুকু মনে পড়ে। তাহলে দেখো, রকেটের ধাক্কা বল। হুম রকেটের ভরবেগ ইকুয়াল জ্বালানির ভর কিন্তু রকেটের বেগ। হুম রকেটের ধাক্কা বল। রকেটের ভরবেগ কিন্তু তাহলে রকেটের ভরবেগ আমরা কি জানি? এফ ইন্টু কি টি না? তো সেখান থেকে এফ কে রাখলাম, বা পি যেটাই বলো সেটাকে রাখলাম। এফ টি ছিল জ্বালানির ভর কি ডেল এম। তা রকেটে জ্বালানি তো বেশি থাকে না, জ্বালানি কম থাকে। রকেটের বেগ এই জন্য ভি আর, বেগ অফ রকেট, তাই না? ভেলোসিটি অফ রকেট। তাহলে এটা হচ্ছে কি আমাদের ডেল এম, এই ফার্স্ট ডেল টিটা এসে ভাগ হইলো, ডেল এম ভাগ ডেল টি, আর হচ্ছে ভি আর। ঠিক আছে? এখন এই তাহলে ধাক্কা, এটা বুঝলাম না। বুঝলো না? দেখো, রকেটের ভরবেগ f ইনটু এটি। হুম, ভরবেগ সমান সমান কি জানি, বল ইন্টু সময় না? হ্যাঁ,
এফ ভরবেগ মানে বল ইনটু সময়। বল ইনটু সময়, হ্যাঁ বল ইনটু সময়, ও তো ঠিক আছে। ঘাত বল। হ্যাঁ ঘাত বল, ঘাত বল, বল আর ভরবেগ, ভরবেগ তো পরেই আসলা, খেয়াল করো নাই তাইলে। ভরবেগ মানে তো ভর ইনটু বেগ, আর ঘাত বল মানে হচ্ছে যে ত্রুটি। হুম, হ্যাঁ ওই তো ভরবেগ না, এই যে দেখো এখানে কি ড্রাইভ করছো, এটাই তো ভরবেগ না, ঘাত বল সমান সমান ভরবেগে তো ড্রাইভ করছো। এমভি মাইনাস এমইউ এটা কি, ভরবেগের পরিবর্তন না। বল ইনটু বলের ক্রিয়াশীল কাল, ভরবেগের পরিবর্তন। তা ভর, তাই না, ভরবেগই তো ভরবেগ। দেখো তাহলে আছে রকেটের ভরবেগ তাহলে এফ ইন্টু ডেল টি, জ্বালানির ভরবেগ ডেল এম, এবং রকেটের বেগ হচ্ছে ভি আর। তাহলে এই দিকে ডেল টিটা এদিকে এসে ভাগ হইলো, তা ডেল টিটা যদি এসে ভাগ হয় তাহলে ডেল এম ভাগ কি হবে, ডেল টি হবে, ইন্টু ভি আর হবে। হুম। এটা আমাদের 1 নম্বর ইকুয়েশন পাইলাম। এখন কথা আছে যে এই যে বিভিন্ন পরীক্ষায় অঙ্কগুলো কি হয় একটু পেঁচায় দিতে পারে, তখন পরিবর্তনটা কি আসবে সেটা তোমাকে জানতে হবে। দেখো এখানে তো অলরেডি আমরা কি পাইলাম, যে ধাক্কা বল। এখন কথা হচ্ছে যে এই যে ডেল এম ভাগ ডেল টি, এইটা দেখো টিটা নিচ পাশে আছে না, তা টি দ্বারা কোনো হুম। জিনিসকে যদি ভাগ করি সেই জিনিসটার অর্থ কি দাঁড়ায়, হার, তাই না। সেই জন্য দেখো হুম। যদি পরীক্ষায় কোনো জায়গায় জ্বালানি নির্গমনের হার দেওয়া থাকে তাহলে বুঝবা কি ডেল এম ভাগ ডেল টি, এই যে হার, এবং হচ্ছে গুণন ভি। দেখো এখন যদি জ্বালানির নির্গমনের হার দেওয়া না থাকে, যদি জ্বালানি নির্গমনের হার ডেল এম ভাগ ডেল টি এটা যদি দেওয়া কি করে না থাকে, তাহলে যে যদি নেওয়া দেওয়া না থাকে তাহলে কি আমনে বের করবা, তাহলে ধাক্কা হুম। বলটা কি কি কত দেওয়া থাকবে সেটা হচ্ছে আমাদের কাজ, তাই না। আমাদের তো কোনো না কোনো তো আমাদের মান বের করতে হবে। তাহলে মান যদি আমরা বের করতে যাই তাহলে দেখো যদি জ্বালানি নির্গমনের হার দেওয়া না থাকে ডেল এম ভাগ ডেল টি, তাহলে আমরা কি ধরবো, এফ এর যে মানটা আছে সেই এফটা বের করব কি দিয়ে, এফ সমান সমান আমরা কি জানি এম জি, তাই না। তাহলে এফ সমান সমান আমরা বের করব এম জি, তাহলে আমরা কার মানটা পাইলাম, এফ এর মানটা পাইলাম। তাহলে আমরা ইকুয়েশন তো এইটা জানলাম, তাই ওই ইকুয়েশন 1 এটা জানি। তাহলে নির্গমনের হার চাইলে 1 নং এর মান বসালে নির্গমনের হার পাওয়া যাবে। অর্থাৎ যেহেতু নির্গমনের হার এই যে ডেল এম ভাগ ডেল টি কি 9, তাহলে এফ সমান সমান এম জি এই মানটা এখানে বসাবো, বসার পরে কি ভি দেওয়া থাকবে, ডেল এম ভাগ ডেল টির মানটা আমরা পাবো। ও বুঝতে পারছি। হুম, বুঝতে পারলে ভালো, অঙ্কটা আসার মতো, মানে ইম্পর্টেন্স আর কি বলা চলে। এখানে একটা কথা লিখে রাখছি, এটা মনে হয় কোথাও না কোথাও ছিল বুঝছো, আসছিল বা আসছিল, যদি জ্বালানি সরবরাহের হার দেওয়া না থাকে, ঠিক আছে, তাহলে এফ সমান সমান ডেল এম ইন্টু ডেল ভি, তাহলে এফ সমান সমান ডেল এম ইন্টু কি হবে ডেল ভি হবে। এটা আমাদের মনে হয় এই যে বইয়ে অঙ্ক আছে সেই বইয়ে আছে এটা, যে যদি জ্বালানি সরবরাহের হার দেওয়া না থাকে, সরবরাহের হার দেওয়া না থাকলে কি এফ সমান সমান ডেল এম ইন্টু কি হবে ডেল ভি হবে। আচ্ছা যাই হোক আমরা পরে জিনিস, প্রবাহ কোথা থেকে আসলো? প্রবাহ দেখুন, সরবরাহ হার আবার কোনটা? হুম, নির্গমনের হার সরবরাহের হার কোনটা? আচ্ছা দেখো অঙ্ক আসলে বুঝবা, পরের ফর্মুলা দেখো, এগুলো কনসেপ্ট সোজা আছে, এইভাবে এগুলো কনসেপ্ট সোজা আছে, দেখো পরেরটা দেখো, আনুভূমিকভাবে চলন্ত চলন্ত বস্তুকে বস্তুকে এফ ত্বরণ এফ ত্বরণে গতিশীল করার
জন্য। তাহলে ঘর্ষণ বল হচ্ছে আমাদের বাধা দানকারী বল। তাহলে এফ ত্বরণে বস্তুটা এইদিকে যাচ্ছে, তাহলে বস্তু যে এদিকে যাইতে চাবে, তাহলে বাতাসের বাধা কি করবে, তাকে বিপরীত দিকে কাজ করবে, তাই না? তাহলে বিপরীত দিকে কাজ করবে। একটা তল যদি থাকে তাহলে ঘর্ষণের কারণে কি হবে, সেখানেও একটা কি হবে, বাধার তৈরি হবে। তাহলে ত্বরণ ত্বরণ মানে এই বস্তুটাকে নিয়ে যাইতে মূলত মোট যে পরিমাণ বল কাজ করতে হবে সেটা হচ্ছে যে প্রথমে আমাদের বাধার দিচ্ছে যেটা বাতাসের বাধাটাকে উপেক্ষা করা লাগবে, মানে সেই পরিমাণ বল বা কাজ করতে হবে, বল 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 আর কি দিতে হবে ওই বস্তুটাকে সরানোর জন্য। তারপরে কি নিচে ঘর্ষণজনিত যে বাধাটা আছে সেই বাধাটাকে উপেক্ষা করতে হবে বা সেই বাধাটা হিসাব করতে হবে। এবং বস্তুটা যেহেতু ভর আছে এম এবং তার সাথে যদি ত্বরণ থাকে তাহলে সেখানে কি হবে, একটা এফ বল কাজ করবে। ঠিক আছে? আণবিকভাবে চলন্ত বস্তুকে এফ ত্বরণে গতিশীল করার জন্য, তাহলে বস্তুটাকে গতিশীল করার জন্য কয়টা সম্পূর্ণ বাধার সম্মুখীন হইতে হবে আমাদের, এম এফ, এম ওয়ান, এফ ওয়ান, সরি এফ ওয়ান, এফ টু। এখন দেখো যে যদি বাতাসের বাধা। হ্যাঁ, তারপরে যে তলে ঘর্ষণ হবে না, এবার দেখো এফ ত্বরণে বা মন্দনে থামাতে, এখন যদি তুমি বস্তুটা কি করতে চাও, থামাইতে চাও, তাই না? তাহলে বস্তুটা তো গতিশীল ছিল এইদিকে, তারপরে বাতাসের বাধা এইদিকে ছিল, তুমি আবার ত্বরণ না দিয়ে দিচ্ছ কি মন্দন, তাহলে বিপরীত দিকে আসতেছে। আবার ঘর্ষণজনিত বাধা এদিকে, মানে কি সবগুলোই ফেয়ারে নিচে ওর দিকে, মানে গতিশীল যেদিকে তার বিপরীত দিকে সবগুলো। তাহলে দেখো গতিশীল হচ্ছিল একটা ফোর্স নিয়ে, সেটা আমরা এফ ধরলাম, এই যে মোট বল এফ। আর হচ্ছে এম এফ। তা এম এফ কি কি, দেখো ব্রেকজনিত বাধা, ঘর্ষণজনিত বাধা, বাতাসের বাধা। ঠিক আছে? তিনটা যদি যোগ করো তাহলে কি মোট যে বলটা সেই বলটার মানটা তুমি পাবা। আচ্ছা দেখো ওটা হচ্ছে আমাদের, এটা হচ্ছে আমাদের পরের যে ফর্মুলাটা আছে, এই ফর্মুলাটা খুবই গুরুত্বপূর্ণ। এত ফর্মুলাটা খুব গুরুত্বপূর্ণ এই কারণে কি, যে এই একটুকু লাইনের দিয়েই একটা ম্যাথ আসছিল আমাদের ডুয়েট এডমিশন পরীক্ষায়, একটা ছোট একটা এই ফর্মুলা দিয়ে, মানে একটা আম উপর থেকে নিষ্পাশে পড়তেছে এরকম একটা কনসেপ্টের উদাহরণ 3 নম্বর মেবি আছে ওই অঙ্কটা, আমরা অঙ্কটা দেখব। এবং কনসেপ্টগুলো খুবই গুরুত্বপূর্ণ, হ্যাঁ একটু দেখবা। দেখো নিচে নামার ক্ষেত্রে শর্তটা হচ্ছে কি, নিচে নামার ক্ষেত্রে পড়ো, লাইনটা পড়ো। নিচে নামার ক্ষেত্রে কোনো বস্তু এবং তল উভয় নিচের দিকে গতিশীল হলে, যেমন লিফটে গাছ থেকে আম পাড়া, এতে তল নিচের দিকে ক্রিয়াশীল হলেও বস্তু বা ব্যক্তিকে আর বলে প্রতিক্রিয়া প্রতিক্রিয়া করবে, কেননা বস্তু বা ব্যক্তি বেশি ক্রিয়াশীল। আর বলে প্রতিক্রিয়া করবে, কেননা বস্তু বা ব্যক্তি বেশি ক্রিয়াশীল। প্রতীক নিচের দিকে ক্রিয়া করলে তল নিচের দিকে ক্রিয়াশীল হলেও বস্তু বা ব্যক্তি আর বলে হ্যাঁ না
Recording in progress. স্থল উভয় নিচের দিকে গতিশীল হবে, যেমন লিফট, গাছ থেকে আম পড়া। এতে স্থল নিচের দিকে ক্রিয়াশীল হলেও বস্তু বা ব্যক্তিকে আর বলে প্রতিক্রিয়া করবে, কেননা বস্তু বা ব্যক্তি বেশি ক্রিয়াশীল। বস্তু বা ব্যক্তিকে আর বলে প্রতিক্রিয়া করবে। আচ্ছা, তাহলে আর বলে প্রতিক্রিয়া করবে এফ নিচের দিকে, এমজি নিচের দিকে, আর আর বলে প্রতিক্রিয়া করবে। হাই, হ্যালো। হ্যাঁ বলো। তাহলে এখানে দেখো তো এখানে নিচে এখানে আমাদের এই সূত্র একটা লাগবে, সূত্রটা খালি দেখলেই হবে। তাহলে দেখো, যদি উপরের দিকে হয় তাহলে কি আমাদের এই জিটা কি নিচের দিকে না, পজিটিভ না? তা নিচের দিকে পজিটিভ একটা আমরা জিনিস পাইলাম। আর হওয়ার হচ্ছে লিফটটা যদি কি করে, লিফটটা হচ্ছে উপরে ওঠার ক্ষেত্রে নিচে নামার ক্ষেত্রে, তাহলে একই দিকে যদি হয় তাহলে কোন দিকে হচ্ছে দেখো, উপরে ওঠার ক্ষেত্রে। আমরা ডিরেক্ট এখানে লিখতে পারি এফ ইকুয়াল আর ইকুয়াল এফ প্লাস এমজি। হুম, হ্যাঁ এই যে, আচ্ছা দাঁড়াও। তাহলে তাহলে নামার ক্ষেত্রে আমরা কি পাইলাম ফর্মুলা? তাহলে নামার ক্ষেত্রে যদি নামে, নিচে নামার ক্ষেত্রে হচ্ছে কি আমাদের, তাহলে আর সমান সমান এম, তাহলে জি, জি তো বড় তাই না, তাহলে মাইনাস হচ্ছে কি হচ্ছে এফ হবে বা ত্বরণটা হবে, এটা নিচে নামার ক্ষেত্রে। এখন যদি আমরা উপরে উঠাই, তাহলে উপরে উঠাইলে আমাদের তখন কি হবে, রিয়াকশনটা উপরে যাচ্ছে, আমাদের ভরটাও নিচ দিকে আসতেছে, এবং হচ্ছে যে ফোর্স যেটা সেটাও নিচ দিকে কাজ করতেছে। সরি, ও তখন উপরের দিকে উঠার ক্ষেত্রে তো লিফট যদি উপরে ওঠে তাহলে ফোর্সটা উপরের দিকে কাজ করবে। আর সেক্ষেত্রে কী হবে, অ্যারেঞ্জ যদি হয় তাহলে নেগেটিভটা এই সাইডে আসবে, তাহলে প্লাস হয়ে গেল। তাহলে এমটা যদি আমরা কমন নেই তাহলে কি হচ্ছে আমাদের জি প্লাস এফ হচ্ছে। তাহলে লিফট ওঠার ক্ষেত্রে মনে রাখবো, মানে প্রথমের উপরের কনসেপ্টটা খেয়াল রাখো, শুধু উপরের কনসেপ্টটা খেয়াল রাখলে আমাদের হচ্ছে একটা যে কোনো আমরা নিব। তাহলে যদি উপরে আমরা আপাতত ধরলাম যে নিচে নামতেছে, তাহলে নিচে নামলে কি হবে, আমাদের অভিকর্ষ ত্বরণ যেটা থাকবে সেটা হচ্ছে ওই এফটা, যেটা সেই এফটা আমাদের কম হবে। তাহলে কম কম হইলে কি নেগেটিভ, কম হইলে নেগেটিভ বলতে মানে নেগেটিভ আর কি, বাদ দিতে হবে আর কি। তো যে ত্বরণে আর কি, যে ত্বরণে নিচের দিকে নামতেছে সেটা নিট ত্বরণটা, এটা তো নিট ত্বরণ। আর উপরের দিকে উঠতেছে, তাহলে উপরের দিকে উঠলে দেখো এই জিনিসটা খেয়াল করো যে আর সমান সমান এম জি প্লাস এফ হইল কিভাবে। দেখো আমাদের উঠতেছে উপরের দিকে, তাহলে কি এই এফ এর মানটা, আমরা জির মানটা প্লাস ধরছি কোন দিকে ভাই বলো তো, নিচের দিকে। তাহলে এফ এর মানটা, এফটা যাচ্ছে কোন দিকে, উপরের দিকে না এফ। হ্যাঁ, তাহলে এফ উপরের দিকে গেলে তাহলে অভিকর্ষ ত্বরণের বিপরীত দিকে না, তাহলে অভিকর্ষ ত্বরণ যদি বিপরীত দিকে হয় তাহলে আমাদের সূত্র কি ছিল দেখো, সূত্র নরমাল সূত্র কি ছিল, তাহলে নিচের দিকে প্লাস ছিল, প্লাস ছিল, এখন তারপরে হলো উপরে ওঠার ক্ষেত্রে হলো নেগেটিভ। তাহলে নেগেটিভ যদি হয় তাহলে জি মাইনাস মাইনাস এফ, তাহলে তখন কি হবে জি প্লাস এফ। বুঝছো ব্যাপারটা, যে প্লাসটা হয়েছে পরে কেন? তুমি ওই যে অঙ্ক করার ক্ষেত্রে হঠাৎ করে দেখবে যে মনে পড়তেছে না প্লাস হবে নাকি মাইনাস হবে, তো ওই জন্য এই কনসেপ্টটা ইউজ করবা যে উপরে যদি যায়, মানে উপরে উঠলে তাহলে জি এফ ত্বরণের মানটা হবে নেগেটিভ, আর বড় হাতে জি যেটা অভিকর্ষ ত্বরণ ওটা তো নিচ দিকে প্লাস, তাহলে এটা মাইনাস মাইনাসে প্লাস, তখন এই যে প্লাসটা তুমি মনে করবা।
এই কনসেপ্ট কিন্তু খুব ছোট, জাস্ট উপরে ওঠা নিচে নামা। এটা দিয়ে দেখো যে রুয়েটে ম্যাথ আছে কিন্তু। তো অলরেডি তো এই জিনিসগুলো তুমি পড়ছো, দেখো পড়ো নাই এই জিনিসগুলো? প্রথমের লাইনটাই তো দেখাই দিছি আমি। ঘাত বল। তো এই এমসিকিউটা মেবি আসছিল, বুঝছো? যে ভরবেগের পরিবর্তন বা ঘাত বল যেটা হবে যে তার এককটা, হ্যাঁ। হুম, দেখো পড়ে আসছে। বোর্ডে না মনে হয় কোথাও না কোথাও আসছে, এটা আমাদের কোচিং এর আসছিল অথবা যে কোথাও আসছিল, না হলে তো আমি লিখে রাখবো না, অবশ্যই যেটা দরকার ছিল। তাহলে বল ইন্টু সময়, তাই দেখো, তো বল একক কি নিউটন, সময়ের একক কি সেকেন্ড, নিউটনকে ভাঙলে কি কেজি মিটার পার সেকেন্ড স্কয়ার পাই, তাই না? এফ কে ভাঙলে যেহেতু এম জি পাই বা এম এ পাচ্ছি, তাহলে এম এর মান কি, বলের একক কেজি, আর জি হচ্ছে ত্বরণ, তাহলে মিটার পার সেকেন্ড স্কয়ার, আর সেকেন্ডটা তো আছেই। তাহলে দেখো এখন সেকেন্ড স্কয়ার তো ইনভার্স না, তো ইনভার্স একটা একটা প্লাস, তাই একটা কমে যাবে নেগেটিভ, একটা নেগেটিভ কমবে ইনভার্স ওয়ান হবে, এই যে কেজি মিটার পার সেকেন্ড। তাহলে কি লাস্ট আসলো কেজি মিটার পার সেকেন্ড। মনে রাখিও যেহেতু লিখে রাখছি মানে কোথাও না কোথাও আমাদের আসছে। মোটামুটি আমাদের ইম্পর্টেন্স যেগুলো ছিল, ইম্পর্টেন্সগুলো মোটামুটি আমাদের শেষ হয়ে গেছে, তবু আরো দুই একটা আছে, এগুলো অঙ্ক করার ক্ষেত্রে লাগবে। দেখো আমাদের ঘর্ষণ, এগুলো আমরা সিভিল ইঞ্জিনিয়ার না, আমরা কিন্তু এগুলো জানি। তোমার যে 1 মিনিটে শেষ হয়ে যাবে, পড়ো। ভাই আপনি নোটগুলো কিভাবে মানে কোন ভাই, হুম, বলো। ভাই আপনি যে নোটগুলো করছেন না, হ্যাঁ, এই নোটগুলো আপনি মানে প্রথমত আপনি একবার নোট করছিলেন মনে হয়, বলছিলেন যে ওটা কেটে দিয়েছিলেন। তো এই যে নোটগুলো আপনি করছেন এটা মানে কিভাবে করছেন, মানে কোন মানে রুলস ফলো করে করছিলেন? ভাইরা লিখে দিছে কিছু জিনিস, সেগুলো ছিল। ধরো তুমি বিভিন্ন বই করতে গেছো, বই করতে গিয়ে দেখলা যে নতুন কনসেপ্টের ম্যাথ আছে, সেই ম্যাথের ফর্মুলাটা কি, সেই ফর্মুলাটা তুমি তুললা। আর নর্মালি আমরা এডমিশনে অনেক কিছু জিনিস রেডিমেড পাই, ঠিক আছে? আমার এক পরিচিত ভাই ছিল, যে ভাইয়ের কাছে আমি ওই যে ক্লাস 5 সেমিস্টার থেকে পড়তাম, আরিফ ভাই। মানে আমি কিন্তু ফিজিক্স অনেক আগ থেকে পড়তাম, মানে এডমিশনে যাওয়ার আগে ফিজিক্স শেষ করে গেছি আমি। তুমি যে ফর্মুলা পড়তেছো না, এত ঝামেলা পোহাচ্ছ, সেই জিনিসপাতি আমার আগেই ছিল। আমি তখন করে গেছি পলিটেকনিকেই। তো এডমিশনে যখন যাই তখন আমি করতাম উদ্ভাস, আর আমার ফ্রেন্ডরা করতো তপন। আমার নিজেরই কিন্তু উদ্ভাসের নোট আছে, বুঝছো? ওই যে দেখবা কিছু যে ম্যাথ আছে আমার, যে আমি উদ্ভাসে শর্টকাট ফর্মুলায় করছি, উদ্ভাসে বড় বড় ফর্মুলায় করছে, কিন্তু আমি যে আগে শেষ করছি, আমার একটা প্রস্তুতির ব্যাপার আছে না, প্রিপারেশন ভালো ছিল, ওই জন্য দেখা গেছে যে আমি শর্টকাটে করতে পারতাম। আচ্ছা দেখো, স্থির ঘর্ষণ ঘর্ষণ, এফএস। এফএস, তাহলে স্ট্যাটিক ফ্রিকশন, এগুলো কিন্তু লাগবে, ইংলিশ ওয়ার্ডগুলো খুব দরকারি, বুঝছো? এখন যেহেতু ওশান ইংলিশে অনেক সময় হয়। ফ্রিকশন, হুম, তাহলে গতি, কাইনেটিক কাইনেটিক ফ্রিকশন, ফ্রিকশন, আবর্তন রোলিং ঘর্ষণ, ফ্রিকশন, রোলিং ফ্রিকশন, ফ্লুইড ফ্রিকশন, ফ্লুইড ফ্রিকশন, প্রবাহী ঘর্ষণ। হুম, স্থিতি ঘর্ষণ স্ট্যাটিক, তাই না? আমাদের এটা না জানলে কিন্তু অবস্থা ট্যান খারাপ। থিটা ইকুয়াল ট্যান থিটা সমান সমান মিউ এস, জানো না? তাহলে ডিপার্টমেন্টের বেসিক একেবারে নাই যদি না জানো, আর যদি জানো তাহলে তো ভালো। তাহলে হচ্ছে আমাদের কি ওই ট্যান থিটা সমান সমান এই ড্রাইভ করা আছে আর কি এখানে। তাহলে এদিকে আমাদের টানতেছে, ফ্রিকশন কোন দিকে হবে, এদিকে হবে। তাহলে টান এবং ফ্রিকশন দুটাকেই আপাতত সমান, যেহেতু স্থির অবস্থা আছে। সমান। তাহলে এই টানটা তাহলে কোন বরাবর দিতে পারি, এই বরাবর দিতে পারি, তাই না? এফএস। আর এই আটটাকে এই বরাবর ধরতে পারি। তাহলে এটা যদি কোণ হয় টেরা লম্ব ভাগ ভূমি, সেই ট্যান থিটা এফএস ডিভাইডেড বাই আর। তাহলে ট্যান থিটাকে যেহেতু আমরা মিউ এস দ্বারা প্রকাশ করতে পারি, সেই মিউ এস এর মান বসাইলাম। তাহলে মিউ এস এর মান যদি বসাও তাহলে এটা তুমি পাচ্ছ। তো
তবে ওইগুলো না আর মনে রাখে আর ভাই আপনি পরীক্ষার সময় কি এই নোটগুলোই পড়ে যাইতেন তোমার নোট ভালো করে জানা থাক। টেস্ট যখন দিতেন? হ্যাঁ, তুমি লাস্টে গিয়ে তো লাস্টে গিয়ে 10 দিন থাকবে। এই 10 দিন তো ম্যাক্সিমাম টাইমেই খালি সূত্র খালি সূত্র, কোনো কাজ নাই, কোনো কথা নাই। মানে পরীক্ষা, শুধু নোট হ্যাঁ, না? পরীক্ষার আগে 2-3 দিন তুমি নোটের বাইরে কোনো পড়ার টাইম নেই। এত সিলেবাস, এত বড় কিছু এলে তো কোনো কিছু করার টাইম হবে না। তো তোমার তখনই কাজ আছে যে এই প্রথম থেকে সূত্রগুলো ভালো করে সিস্টেম করে নেয়া, আর ম্যাথ যেগুলো যেগুলো তোমার সমস্যা সেই ম্যাথগুলো সূত্রের খাতায় তোলা, যে যাতে লাস্টে গিয়ে তুমি জাস্ট এই জিনিসগুলো পড়লেই হয়। এইভাবে আর কি তোমার নোটটা রেডি করতে হবে, নোট খাতাটা, সূত্রের খাতাটা। তুমি দেখো না অনেক সময় আমি যে বইয়ের পেজে অধ্যায়ের পরে দেখবা যে ম্যাথ গিলে কিছু তুলে রাখি বা ম্যাথের কিছু ট্রিক্স লিখে রাখছি, দেখছো না? হুম, হ্যাঁ, হুম। ওই জিনিসগুলো ওইটা যে আমি যেন লাস্টে গিয়ে বই না পড়া লাগে, এই ফর্মুলা পড়ে গেলেই যেন হয়। তাহলে দেখো আমরা এইভাবে অতগুলো মনে রাখবো না ভাই, আমরা এমনি সিভিল স্টুডেন্ট, আমরা এফ সমান সমান মি সমান সমান এফ এস, এফ সমান সমান মিউ আর, এতটুকুই পড়বো, তাই না? এফ সমান সমান মিউ আর তো জানি। ভাই একটা মিনিট একটু ওয়েট করবেন। আচ্ছা। ভাই এক মিনিট। তুমি ছাড়া কেউ নেই আমার।
ভাইয়া শুনতে হ্যাঁ পাচ্ছেন? হ্যাঁ বলো। হ্যালো। হ্যাঁ বলো। জি। হ্যাঁ শুরু তো করো। এফ ইজ ইকুয়াল মিউ আর, হুম। তারপর তারপর কি যে তারপর আমরা কি সামেশন অফ ভার্টিক্যাল উপরের দিকে যদি পজিটিভ ধরি, সামেশন অফ ভার্টিক্যাল ফোর্স ইজ ইকুয়াল টু কি জিরো, উপরের দিকে পজিটিভ। তো উপরের দিকে পজিটিভ ধরলে কি হবে, তা আমাদের রিয়াকশনটা উপরের দিকে যাচ্ছে, সেই রিয়াকশনটা। আর বস্তুর ভরটা কি নিচ দিকে না, এই যে এম সমান সমান জিরো, হুম সেটা আর সমান সমান এম জানি। কারণ এটা কেজিতে হবে কখন, যদি ওয়েট না হয়। তাহলে ওজন যদি দেয়া থাকে, তাহলে ওজন সমান সমান আবার কি জানি, ডাব্লিউ সমান সমান এম জি। তো ওটা এমজি না? না না না, এটা তো ভর, শুধু ভর, বস্তুর ভর দেওয়া আছে এম, তখন তো হবে কেজি। ভর আর যদি ভর ওজন দেওয়া থাকে ডাব্লু, তখন হবে এমজি। তাই তখন রিয়াকশন সমান হবে এমজি বা ডাব্লু। এখন এই ধরনের অঙ্ক মানে আমি তো প্রথমে যেটা বললাম ওটা আমাদের ডিপার্টমেন্টের সিভিলের ক্ষেত্রে, কিন্তু এটা তো পড়তেছে ফিজিক্স, বুঝো নাই? ভর কি নিচের দিকে জি কাজ করবে না অভিকর্ষ তখন ওর সাথে? ঠিক আছে, তো কাজ তো করবে, তো এককটা খেয়াল করবা, যদি ওজন দেওয়া থাকে তাহলে ওজন দিয়ে করবা। সেটাই তো তোমাকে এতক্ষণ দেখাইলাম যে জি গুণ হবে তখন। কারণ অঙ্ক করতেছো তুমি, দেওয়া আছে এম, তখন তো আর তোমার জি এখানে কাজ করতেছে না। যে তোমাকে চাইলো যে রিয়াকশন কত, তখন যদি তোমার কাছে চায় যে রিয়াকশন কত, তুমি কি ওজন বের করে দিবা? হুম, বুঝতে পারছি। ঠিক আছে। অথবা এই যে স্থির ঘর্ষণ চাই, তাহলে স্থির ঘর্ষণে তো তোমার রিয়াকশন লাগবে, তোমার তো এই যে এখানে আর বসাইতে হবে, তোমার তো ডাব্লু বসা লাগবে না। তাহলে দেখো ওটা তো গেল স্থির, তাই না? আর বস্তুর যে চলমান হয়, দেখো চলমান কখন হবে বুঝবা, টান যদি কি হয় ফ্রিকশনের চেয়ে বেশি হয়, তাহলে ফ্রিকশনের চেয়ে টান বেশি হলে কি হবে, বস্তুটা চলা শুরু করবে। চলমান। তাহলে এফ সমান সমান কি জানি, মিউ আর, হুম তাই না? তাহলে এটা কি কাইনেটিক হইলো, ভালো কথা। তাহলে এখানে আমাদের কি লাগবে, আর এর মান লাগবে। তাহলে দেখো সামেশন অফ, তখন তুমি ভার্টিক্যাল ফোর্স নিলে তখন তো কি পাইলা, আর সমান সমান এম, এটা তো পাইলাই। এখন দেখো আমাদের মূল যে হুম মূল ফর্মুলাটা এখন আসবে, একটু চেঞ্জ আসবে। তো কোথায় চেঞ্জ আসবে দেখো, যেহেতু বস্তুটা চলমান, তা চলমান হলে কি হবে, হরিজন্টাল ফোর্স ইজ ইকুয়াল টু কি, এম এ, সামেশন অফ হরিজন্টাল ফোর্স ইজ ইকুয়াল টু কি হবে, এম এ বা এম এফ, যেটাই লেখো না কেন। এদিকে ডান দিকে আমাদের কি বস্তুটা যেহেতু চলা শুরু করেছে, তাই ডান দিকে পজিটিভ। তাহলে এখন ডান দিকে কি কি আছে, হরিজন্টাল ফোর্স যে টি আছে, তাহলে টি প্লাস এদিকে কি আছে, এফ কে আছে, সমান সমান কি আছে, এম এফ আছে হুম বা এম জি, যেটাই বলো। তাহলে এফ কে সমান সমান কি জানি আবার, এই যে দেখো মিউ কে ইন্টু আর, তাই না? মিউ আর সমান সমান কি, এম এফ। এখন দেখো এই এম এফ দেওয়ার সাথে সাথে কি এটা অভিকর্ষ ত্বরণ মানে জি গুণ আছে, তখন তো তুমি এই যে আর শুধু ইউজ করতে পারবে না, তখন এই যে জিটা আমাদের আসবে দুইটা একককে একটা এককে নিয়ে আসার জন্য, দুইটা ডান দিকে এবং বাম দিকে একই একক নিয়ে আসার জন্য, তখন এখানে আমাদের জি হবে। ঠিক আছে, মাথায় রাখতে হবে যে যখন আমাদের এম এফ, দেখো এইটা এম এফ দুইটা অভিকর্ষ ত্বরণ গুণ অবস্থায় আছে, তখন তো আর এখানে জি যদি বাদ দাও তাহলে তো আর একক একই হলো না, এই জন্য হচ্ছে এককটা একই নিয়ে আসতে হবে, তাহলে জি তখন গুণ হবে। এই ছিল। আচ্ছা, আবার বলেন তো, আবার আমি বলে তো দিই, নিচের থেকে আরেকবার বলেন। দেখো আমি বললাম অন্য কালার নিয়ে একটা, প্রথমে আমরা যদি এই চিত্রটার দিকে তাকাই, তাহলে এই চিত্রটার দিকে তাকাইলে দেখো আমাদের এফ কে এর মান কি, এফ সমান সমান মিউ ইন্টু আর, মিউ আর। এটা আছে জানি। সামেশন অফ যদি ভার্টিক্যাল ফোর্স নাও, সেখান থেকে কি আর সমান সমান কি জানবো, এম জানবো, তাই না? এতটুকু তো ঠিক আছে। কিন্তু কথা হচ্ছে যে যখন তুমি সামেশন অফ হরিজন্টাল ফোর্স ইজ ইকুয়াল টু কি নিচ্ছ, আগে স্থির হইলে জিরো হইতো, কিন্তু এখন তো স্থির জিরো না, এখন তো বস্তুটা এম বস্তুর ভর নিয়ে জি ত্বরণে কি যাচ্ছে, ডান দিকে যাচ্ছে, গতিশীল।
তা যদি গতিশীল হয় ডান দিকে, তাহলে বস্তুটা কি, এই যে দেখো এম জি, এটা জি দ্বারা গুণ আছে না। আগের অঙ্কগুলো যেখানে করছো, তুমি তো কিছুক্ষণ আগে প্রশ্ন করলা ভাই জি কেন নাই। তখন আগের যে যে অঙ্কগুলো ছিল সেখানে জি ছাড়া ছিল। কেন ছাড়া ছিল দেখো, ডান দিকের যে পোর্শনটা ছিল সেখানে কি জি, এই এম এবং জি এটা আগে, বা এম এ, তখন আগে কি এ ত্বরণটা ছিল না, এই জন্য শুধুমাত্র ভর ছিল। এখন ইউনিটটা কি জি গুণ হয়েছে। তাহলে জি যদি গুণ হয়, তাহলে আমাদের এই যে এফ কের যে মানটা, এফ কের মানটা কি জানি, মিউ ইন্টু আর। তাহলে মিউ ইন্টু তখন আর থাকবে না, তখন ওই যে রিয়াকশনটা, এই যে যেমন এইখানে আর সমান সমান যখন এমজি হইতো, সেই এমজি ঘটনাটা ঘটবে, অর্থাৎ জি গুণ দিতে হবে। সেই জন্য দেখো এই যে জি গুণ দিছে, অথবা এই যে জি গুণ দিছে, বুঝছো, দুইটা এককে একসাথে একই এককে নিয়ে যাওয়ার জন্য। একই সুরে গেছি গান। আর এটা তো জানোই নাকি, গড় বল সমান সমান ঘাত বল ভাগ সময়, ঠিক আছে। বল ভাগ। হুম, গড় বল সমান সমান হচ্ছে ঘাত বল ভাগ সময়। এই মোটামুটি আমাদের, এই যে দেখো অঙ্ক করতে গিয়ে এই এই ডাটাগুলো আমার লাগছে, তাই আমি ওই জন্য এই ডাটাগুলো লিখে রাখছি যে এই জিনিসগুলো লাগবে, বুঝছো, জ্বালানির ভর এইভাবে আমি নির্ণয় করব। আপনার এই নোটে কেন জানি অভ্যাসের কোনো ইয়ে নাই। আছে আছে, এই যে এগুলো কোত্থেকে আসছে, এগুলো তো উদ্ভাস থেকে আসছে। বাবা, কি লিখছেন? রকেটের জন্য এই দেখো এই অঙ্কটা যদি অপটিমাম করো তখন এই অঙ্কটা পাবা। গুলির ক্ষেত্রে দেখলাম না। সবচেয়ে বিপদ সম্ভব। অপটিমামের যে ভাই অঙ্কগুলো ওরা দেয়, অপটিমাম বই, ওই অঙ্কগুলো বই থেকে দেয়, মানে উদ্ভাস থেকে দেয় নাকি অন্য কোনো বই থেকে তো বই দেয়? থেকে দেয়, উদ্ভাস থেকে দেয়, আফসারুজ্জামানের বই আছে, আফসারুর তো না, ইসাকের স্যারের বই আছে, আরো অন্যান্য বই আছে না, বইয়ের তো আর অভাব নেই। এই যে দেখো যেমন এই অঙ্কটা, এই জিনিসটা আমার বিভিন্ন জায়গা থেকে আসছিল। ওই তোমাকে বললাম না যে, যে বস্তু একটা যদি উপর থেকে পড়ে, তার বস্তুটা এখানে ঘটনা ঘটাইছে কি দেখো, উলম্বের সাথে যে থিটা কোণে ঘটায়, বুঝছো। তাহলে দেখো আচ্ছা, এবার অ্যাঙ্গেল দিছে থিটা। অ্যাঙ্গেল দিছে, অ্যাঙ্গেল কি, যে বস্তুটা উপর থেকে পড়ছে, তাহলে তার কি হবে, উপাংশ সাইনের উপাংশ হবে। তাহলে দেখো এই যে বস্তুর উপর থেকে যেটা পড়তেছে সেটা কি হবে, সাইনের উপাংশটা হচ্ছে। কেন সাইনের উপাংশ হইলো, আচ্ছা হোক ওটা উপর একটু। থেকে পড়ছে থিটা কোণে, হুম, থিটা কোণে পড়ছে। আচ্ছা এই ঠিক যে আছে, দেখো ওইগুলা এই ঘাটাঘাটি তো করিও সমস্যা নাই, কিন্তু দেখো মানে এতটুকু বোঝো যে যদি মূল সূত্র পড়া যায় বা বোঝা যায়, তাহলে তোমাকে যদি বানায় দাও, তাহলে এইটা অঙ্কটা যদি তুমি নাও পড়তা সূত্রটা, মাথায় তো কিছু না কিছু ঢুকতো যে ওই ধরনের অঙ্ক, তাই না। হুম, মাথায় ঢুকলে হবে ভাই, অঙ্কটা তো পরীক্ষার হলে সলভ করা লাগবে। হ্যাঁ সলভ তো করা লাগবে, এই জন্য তো সূত্রটা দরকার। আর তুমি যদি ওই যে খালি বইয়ে যে কয়টা অঙ্ক আছে ওই কয়টা সূত্র করে যাও, তাহলে তো বুঝবাই যে ব্যাপারটা কোন জায়গায়। আসো আমরা আর সূত্র না দেখি, আমরা বইয়ে অনেক, কয়টা অঙ্ক করে গিয়ে দাও। হ্যাঁ আমরা সূত্র বাদ না থেকে দেখি, সূত্র না দেখিয়ে এখন আমরা অঙ্কে যাই, কারণ হইতেছে যে অলরেডি আমরা অনেক সময় নষ্ট করছি। এই যে দেখো অঙ্কটা আসছিল ডুয়েটে, এই যে অঙ্কটা, গাছ থেকে 2 কেজি এর একটি নারকেল সোজা নিচের দিকে পড়ছে। হ্যাঁ তাও, বাতাসের বাধা যদি 100 নিউটন হয়, তাহলে নারকেলটির ত্বরণ কত? হুম, আচ্ছা অঙ্কটা নিজে নিজে দেখো তো, ওই শর্টকাট করতে পারো কিনা। এই অঙ্কটা কোচিংয়েও দিছিল, তোমাদের যে বান্ধবী বন্ধুরা আছে না, কোচিংয়েও দিছিল পরীক্ষাতে, হ্যাঁ, ছেলেপেলেরা পারে নাই।
তাই নাকি? হুম, আমি যখন ট্রেনিং এ নাম্বার করাই, লিখে কেন দিতে হয়? ট্রেনিং এ করাই, বল দেয় নাই, প্রথমে সূত্রটা লিখি দেয় না, যখন পারে নাই তখন লিখি দিছে। আপনি তাহলে নাই তা আচ্ছা, আমরা গাছ অঙ্কটা, থেকে 2 কেজি নারকেল নিচের দিক দিয়ে পড়ছে, হ্যাঁ তো এখানে তো আমরা যদি এম 2 কেজি নারকেল পড়তেছে নিচের দিকে, এম এর মান 2, তারপরে বাতাসের বাধা হচ্ছে, এটাকে আমরা রিঅ্যাকশন ধরতে পারি না, বাতাসের বাধাটাকে। হ্যাঁ, তো 8.6, তো আমাদের বের করতে হবে কি, আমাদের বের করতে হবে ত্বরণ মানে এফ এর মান, আর জি এর মান তো জানি হয়ে গেল, অঙ্ক শেষ। তাহলে দেখো আমরা প্রথম থেকে শুরু করি। লং এ আসার পরে দেখো আমার প্রবলেম ছিল 8 নম্বর। দাঁড়ান আমি একটু আরেকটু আসি ভাই, একটু দাঁড়ান, একটু আসি, শুরু করি। আচ্ছা, এই কি সুরে গেছি গান, কি সাথ, একটি 588 নিউটন ওজনের বস্তুকে এত ত্বরণ দিতে উপর থেকে কত বল দিতে হবে? এত ওজনের বস্তুকে ত্বরণ দিতে উপর থেকে কত বল দিতে হবে? আগে তুমি ডাটা, তো ডাটা সাইডে লিখবা, বুঝছো? তাহলে দেখো বস্তুর ওজন, বস্তুর ওজন দেওয়া আছে ডাব্লু এত কেজি, ত্বরণ ত্বরণ, দেওয়া আছে এত, তাহলে আমাদের কত বল দিতে হবে উপর থেকে? হুম, তাহলে আমরা তাহলে কি এফ জানি? এর মান উপর থেকে বল দিতে হবে মানে কি, এটার মানে কি? উপর থেকে বল না, উপরে বল, কত বল প্রয়োগ করতে হবে। বল দেবো কেন? আরে ঠেলা দিতে বলতেছে, ত্বরণ নিয়ে তখন বস্তুটা গতিশীল হবে। ও, ত্বরণ মানে কি, ত্বরণ দিতে মানে কি, তা বস্তুটাকে গতিশীল করতে হবে। আর ডাব্লিউ সমান সমান কি জানি আমরা, এম জি জানি। তা তাহলে বলছে, এফ ইকুয়াল আমরা জানি এম এ, তাহলে আমাদের এম এর মান লাগবে, এম এর মান পাইলে তো হয়ে যায়। হুম, ত্বরণের মান তো দেওয়া আছে, ত্বরণের মান দেওয়া নাই, ত্বরণের, তাহলে এম এর মান বের করবো ডাব্লু থেকে আমরা, তাহলে হয়ে যাবে। হুম হুম, সেটাই। ত্বরণের মান দেওয়া আছে ভাই, হ্যাঁ জিরো হ্যাঁ, পয়েন্ট আচ্ছা সেভেন আচ্ছা, হ্যাঁ, ঠিক আছে। 2 নাম্বার, 30 কেজি ভরের একটি বস্তুর উপর কত বল প্রয়োগ করলে 1 মিনিটে এত বেগ বৃদ্ধি পাবে? তাহলে এখানেও বলছে এফ এর মান চাইছে, তাহলে এখানেও আমাদের লাগবে কি, এম এ। তো এম এর মান দেওয়া আছে, তাহলে আমাদের ত্বরণ লাগবে ভাই, তাহলে আমরা এই যে 1 মিনিট মানে 60 সেকেন্ড, আর ভি এর মান দেওয়া আছে এত, তাহলে এখান থেকে আমরা ত্বরণ বের করবো। হুম, কিন্তু ত্বরণের সূত্র কি, কি সূত্র অ্যাপ্লাই করছে তাহলে জানি, ত্বরণের সূত্র কি অ্যাপ্লাই করলো? কেন এ সমান সমান কি জানি, ভি মাইনাস ই এ ডিভাইডেড সমান বাই ভি টি। মাইনাস ইউ বাই টি। তার যে ইউ মাইনাস ভি মানে কি, ডেল ইউ, ইউ এর মান কি জিরো? ডেল ভি, ডেল ভি ভাগ টি। ও, ও আচ্ছা আচ্ছা। তো দেওয়া আছে তো, যে বৃদ্ধি পায় না, 1 মিনিটে এত বৃদ্ধি পায়, এই যে পরিবর্তন, এটা ডেল ভি। 36কে কত দ্বারা ভাগ দেব? ঠিক আছে ঠিক আছে, থ্রি থ্রি পয়েন্ট পয়েন্ট সিক্স 10। শোনো, ব্যাপারটা আছে যে বইয়ে তো এক একভাবে ফর্মুলা করবে, অঙ্ক করবে, আমরা তো আর বইয়ের মতো করে করব না, আমরা আমাদের মতো করে করব। 9.1 ইন্টু 10 টু পাওয়ার মাইনাস 31 কেজি ভরের স্থির
ইলেকট্রনের উপর এত নিউটন বল এত সেকেন্ড ধরে কাজ করে, এই সময় শেষে ইলেকট্রনের বেগ কত হবে? এত কেজি ভরের একটি স্থির ইলেকট্রনের উপর এত নিউটন বল এত সেকেন্ড ধরে কাজ করছে, এই সময় শেষে ইলেকট্রনের বেগ কত হবে, মানে ভি চাইছে। তো ভি একটু বল, আমরা কি জানি, S/T। তো কত দূরত্ব অতিক্রম করছে, তাই না, ওটা বের করতে হবে। তো এত ভরের দূরত্বের জন্য সূত্র কি লাগবে? তো এটা বাদ অঙ্ক, এখানে পরের অঙ্ক দেখো, পাঁচ। পরের অঙ্ক দেখো। সেদিন পরে এই অঙ্কটা তুমি বলছো ভাই আমি পাবো, এই জন্য তার আগে সেদিন করা হয়নি। দেখো এইটা হুম হুম। মানে এইরকম আর কি, এটা জাস্ট ত্বরণটা গুণ করলে হলো। এত কিলোমিটার বেগে চলমান একটি গাড়ি চালক এত দূরে একটি বালককে দেখতে পেলেন, সাথে সাথে ব্রেক চাপলো, দেওয়ায় বালকটির এত মিনিট সামনে গিয়ে গাড়ি থেমে গেল। ও, গাড়িটি থামতে কত সময় লাগলো এবং এর উপর কত বল প্রযুক্ত হলো নির্ণয় করো। আরোহী বর্ষাবতী একশো আরোহী সহ গাড়ি ঘোড়াতে, তাহলে এত বেগে চলমান একটি গাড়ি এত দূরে একটি বালককে দেখতে পেলো, এত দূরে, তাহলে 50 সেন্টিমিটার সামনে গিয়ে গাড়ি থেমে গেল, তাহলে 0.5 মানে 45 মিটার গাড়িটি থামতে কত সময় লাগলো। এক কথায় 45 মিটার যেতে কত সময় লাগলো এটা বের করতে হবে প্রথমে। তাহলে আমাদের টি লাগবে আগে, 45 মিটার যেতে কত সময় লাগে। টি 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 ইউ আদি বেগ কত, 0 না? এখানে এর মানটা নেই, তার এর মানটা লাগবে, আদি ত্বরণের মানটা বের আদিবেগ করতে জিরো হবে। কেমন করে হলো? না না না, শেষ বেগ 0। হ্যাঁ, থামাইছে ত্বরণের না, এই যে মানটা গাড়িটি বের গাড়িটি করতে থেমে গেল, হবে, থেমে গেলে তো জিরো। ত্বরণের মানটা বসাই দেবো, অঙ্ক শেষ। আর এরা যত বড় বড় করছে অত বড় করে করার হ্যাঁ, দরকার, ওরা যত বড় করে করছে অত বড় করে করার অপর দরকার। কত বল প্রযুক্ত হলো, এফ এর মান বের করতে গেলে তাহলে আবার ত্বরণ ইনটু আপনার ভর, শেষ। এই যে কিন্তু দেখো, নেগেটিভ কেন, নেগেটিভ চিহ্ন দ্বারা বাধাদারি করে বল বুঝায়। অত কাহিনী বাদ, এই দেখো এ সমান সমান ইউ স্কয়ার বাই শর্টকাট। 2s, এবার আইছে এই যে শেষ। অত কাহিনী করার কিন্তু টাইম। দেখি লিখে রাখছেন বুয়েট এত এত সাল বাপের বাপ। ভাই উদ্ভাসে আপনি যে প্রশ্ন ব্যাংকটা করতেন, ওই প্রশ্ন ব্যাংকে কি অধ্যায় ভিত্তিক করতেন না, মানে অধ্যায় ভিত্তিক আকারে? হ্যাঁ, অর্ধেক ভিত্তিকে তো উদ্ভাসে কয়েকটা করে এই বই ভাই খুঁজে পাই না রে আমাদের আল্লাহ। আমাদের আমাদের বইয়ে তপনের কয়েকটা অধ্যায় আর উদ্ভাসের একটা অধ্যায়। কয়েকটা অধ্যায় উদ্দেশ্য একটা অধ্যায় মানে? তপনের ধরো 3টে মানে এই অধ্যায়। যে যেমন বুঝতে পারছি, যেমন সাপের অনেকগুলো অধ্যায়, হ্যাঁ তো হ্যাঁ, উদ্দেশ্যের একটা বই, একটা। তাই তো? হুম, হুম। দেখো, এটা পাইলাম না। তোমার পড়ার দরকার নাই, আগে বই পড়ো, বই পড়িয়ে সিস্টেম করো। তা তোমার যেভাবে করাইতেছি মানুষের 6 মাস লাগবে, তোমার লাগবে 2 মাস। কারণ তুমি যদি এই 4 মাস ভাই কাজে না লাগাইতে পারো তাহলে এটা আমার দোষ। হুম, আর তোমার তো দেখো বইয়ের সব অঙ্ক ভাই করে গেলাম, পরীক্ষার হলে গিয়ে দেখি কোশ্চেন একটাও নাই বইয়ের অঙ্ক। তো কেমনটা লাগে কোন? শোনো, তুমি আমি যেভাবে করাইতেছি, তোমাকে ফর্মুলা দিচ্ছি, তুমি ফর্মুলা ভাগ দিয়ে পড়বা, প্রথমে বইটা শেষ করবা। পরে যখন বই শেষ হয়ে যাবে তখন তাতে উদ্ভাসে যাবা, দেখবা যে তো বইয়ের অঙ্কগুলো ওইখানে আছে, তো ওই অঙ্কগুলো বাদ দিবা। বাদ দিলে বাকি যে অঙ্কগুলো থাকবে সেই অঙ্কগুলো দেখবা হাইলি, যেগুলো খুব কঠিন ওটা বাদ। আর যেটা মিডিয়াম, মনে করো যে তোমার যে টাইম আছে এডমিশনে, ওই টাইমের মধ্যে দেওয়া সম্ভব সেই ম্যাথটা করে তুমি করবা, শেষ। তোমার ফিজিক্সের A to Z প্রিপারেশন শেষ। আর তুমি বইয়ের ম্যাথ বোঝো না, উদ্ভাস করতে গেলে তো মারা খাবা, স্বাভাবিক। বোঝো নাই? 10 নিউটন বল বুঝতে পারছি। 10 নিউটন বল 2 কেজি ভরবিশিষ্ট একটি স্থির বস্তুর উপর ক্রিয়া করে, যদি
যদি 4 সেকেন্ড পর বলের ক্রিয়া বন্ধ হয়ে যায়, তবে প্রথম 8 সেকেন্ডে বস্তুটি কত দূরে যাবে? 10 নিউটন এর বল এর 10 নিউটন এর একটি বল 2 কেজি ভরবিশিষ্ট একটি বস্তুর উপর ক্রিয়া করে। যদি 4 সেকেন্ড পর বলের ক্রিয়া বন্ধ হয়ে যায়, তার মানে 4 সেকেন্ড ধরে বল ক্রিয়া করছে, তবে প্রথম 8 সেকেন্ডে বস্তুটি কত দূরে যাবে? আচ্ছা, তার মানে প্রথম 4 সেকেন্ডে বস্তুর একটা ত্বরণ হবে, ওই ত্বরণে সে যাবে সমত্বরণে, তারপরে 4 সেকেন্ডে যাবে হলো সমবেগে। এই অঙ্কগুলো পড়ছি আমি ক্লাস 9-এ, তাই না ভাই? কথা কি ঠিক না ভুল? আমি ভাবলে কিছু মনে নেই, অনেক বছর আগে পাশ করছি, 16 সালে পাশ করছি ও ভাই, ইন্টার আপনার মনে না আর থাকলে এসএসসি। প্রথমে ত্বরণ বের করা লাগবে। ত্বরণ বের করতে হবে ওই প্রথম 4 সেকেন্ডে। তো প্রথম 4 সেকেন্ডে ত্বরণ পাইলেই ওই 4 সেকেন্ডের ত্বরণে কত দূরে যাবে সেটা বের করতে হবে। আর ওই ত্বরণে বেগ বের করতে হবে, ভি। তো ওই বেগকে যাবে হলো সমবেগে বাহ। পরবর্তী, ওইটাই লিখছে তো। হুম। এই তুমি তো সুপার জিনিয়াস, তোমার তো চান্স হয়ে গেছে, খালি পরীক্ষা দেবা। ভাই হাসাইয়েন না ভাই, অঙ্ক পাই না ভাই, মাথার মধ্যে চুল সব উঠে যাচ্ছে আমার। আপনি 50 কেজি ভরের এক ব্যক্তি এত কেজি ভরের একটি গাড়ি স্থির অবস্থা থেকে প্রথম 10 সেকেন্ডে সমত্বরণে, অঙ্ক গেল কই, হুম হুম, পড়ো। সমত্বরণে চালালো, অতঃপর 10 মিনিট সমবেগে চালানোর পর ব্রেক চেপে 1 সেকেন্ডের মধ্যে গাড়ি থামালো। 50 কেজি ভরের এক ব্যক্তি এত ওজনের একটি স্থির অবস্থা থেকে প্রথম 10 মিনিট সমত্বরণে চালালো। ওকে, 10 মিনিট সমবেগে চালানোর পর, 10 মিনিট সমবেগে চালানোর পর ব্রেক চেপে 1 সেকেন্ডের মধ্যে গাড়ি আবার থামাইলো। যাত্রা শুরুর 4 সেকেন্ড পর গাড়ির বেগ এত হলে গাড়ি কর্তৃক অতিক্রান্ত মোট দূরত্ব এবং গাড়ি থামাতে প্রযুক্ত বলের মান নির্ণয় করো। আমরা কি অঙ্কটা এইভাবে করব? তাহলে হ্যাঁ, আমরা কি অঙ্কটা এইভাবে করব যেভাবে দেওয়া আছে? মনে আছে আমরা কিভাবে করছিলাম? মোট অতিক্রান্ত দূরত্ব, তাই না? থামাতে প্রযুক্ত বলের পরিমাণ, তাই বল যদি ত্বরণ যদি পাই, তাই না, তা বল এফ এর মান তো এমনিতেই এখানে পাই। লাস্টের প্রশ্নটা কি করলো যে গাড়ি থামাতে প্রযুক্ত বলের মান। চার লাস্টের প্রশ্নটা করলো যে 4 সেকেন্ডে গাড়ির বেগ এত হলে গাড়ি কর্তৃক মোট অতিক্রান্ত দূরত্বের মান। এখানে মোট কয় সেকেন্ড গাড়ি চলছে? এই যে দেখো, আমরা তো ওইভাবে অঙ্কটা দশ করব, সেকেন্ড আমরা তো 10 আমরা তো ওইভাবে অঙ্কটা করব না, আমাদের অঙ্ক আলাদা না। হ্যাঁ, এই যে দেখো, এই পর্যন্ত তো আগের মতো, তাই না? দেখো, এই পর্যন্ত তো আগের মতো, এই যে 12,110। হ্যাঁ, আমাদের চাইছে কি, আমাদের চাইছে বল। আমরা কি জানি এফ সমান এম এ, তাহলে আমাদের লাগবে শুধু কি ত্বরণ, যে ভি সমান সমান ইউ মাইনাস এটি। তারপর তো এখান থেকে তুমি কি বের করবা বলো তো? এখান থেকে ত্বরণ বের করবা, এফ। বাস, গুণ করে দিবা, শেষ। আশা করি অঙ্ক আচ্ছা, করা লাগবে না। ওদের দেখো, অঙ্কটা খালি দেখো, মানে মানুষের পাগলা বানানোর কত ফর্মুলা আছে, হ্যাঁ। খালি দেখো, এই যে এইখানে এইখানে একই সুরে গেছি গান।
শেষ ভাই এটা। মানে যেটা বলতে ধরলাম যে দেখো উপরে একটা অংশ করছে, পরে আবার দেখো গোটা এক পাতা করে অঙ্ক, তারপর লাস্টে গিয়ে অ্যান্সার। ওই জন্য অত পাগলা হওয়া যাবে না, দেখো অঙ্ক। একটা একটা অঙ্কে 1 ঘন্টা। 8 নাম্বার। হুম তো অঙ্ক আছে কয়টা? ও অঙ্ক তো অল্প কয়টা তো। অঙ্ক তো অল্প কয়টা এখানকার। হুম হুম দেখো। 8 নাম্বার। 1350 ভরের একটি গাড়ি এত বেগে চললে চলন্ত অবস্থায় একটি দেওয়ালকে আঘাত করে। আঘাতের পর এত সেকেন্ডে স্থির হয়। বাপরে। বলের ঘাত সংঘর্ষের পর দেওয়ালটির উপর যে গড় বল প্রয়োগ করে তা নির্ণয় করে। গড় বল প্রয়োগ করে তা নির্ণয় করে এবং বলের ঘাত টিটি ইকুয়াল এম ইন্টু ভি মাইনাস ইউ বের করতে বলছে। তাহলে এখানে ভর দেওয়া আছে এত, ভি এর মান দেওয়া আছে এত, ইউ এর মান তো শেষ বেগ কত হবে শূন্য না? না, না, এখানে আদি বেগ, ইউ এর মান এত, ভি এর মান শূন্য। তাহলে একটার মান মাইনাস বের হবে না? ঠিক আছে তো। তাহলে পিটির মান বের হবে মাইনাস। আর সংঘর্ষের পর গড় বল, গড় বল প্রয়োগ করে তা নির্ণয় করো। গড় বলের সূত্রটা জানি কি কি? এই যে দেখো, ওইটা আবার লিখে রাখেন নাই বইয়ে। এই তো। ঘাত বল ও ঘাত বল ভাগ সময়, তাহলে ঘাত বল বের হয়েছে ভাগ সময়। এটাও নেগেটিভ আসবে, তাহলে দুটাই আছে নেগেটিভ। হ্যাঁ। নেগেটিভ আসলে নেগেটিভ, সমস্যা নাই তো। হুম। ওইটাকে আবার সময় দিয়ে ভাগ দিলে অ্যান্সার নিউটন আসলো। হুম। কেজি, কেজি। কেজি পার মিটার স্কোয়ার, সেকেন্ড স্কোয়ার আর কি, দূর কি বলবো। কেজি মিটার পার সেকেন্ড স্কোয়ার ইকুয়াল নিউটন, তাই না? কেজি মিটার পার সেকেন্ড ঠিক স্কোয়ার আছে। ছিল না, তো এটা সেকেন্ড তো কাটা, তা আর কেজি, নিউটন। কেজি মিটারে তো নিউটন। 10 কেজি ভরের একটি বুলেট 6 কেজি একটি বন্দুক থেকে এত বেগে নিক্ষিপ্ত হয়, পশ্চাৎ বেগ কত? সম্মুখ বেগ ইকুয়াল পশ্চাৎ বেগ, তাহলে সম্মুখ বেগ কত? সম্মুখ বেগের সূত্র জানি কি ছিল? বড় হাতের এম ভি, এম ভি। পশ্চাৎ বেগ চাইছে না, তাহলে এম ভি, এম কত? এম হচ্ছে এখানে বন্দুকের ভর কত? 10 গ্রাম ভরের একটি বোমা, ভরের একটি বুলেট, ও 6 কেজি, তাহলে 6 কেজি হচ্ছে বন্দুকের ভর। 6 × 300 কত হয়? 1800, তাই না ভাই? উত্তর কত হবে? 1800 হবে। কোনটা? ওই যে পশ্চাৎ বেগ চাইছি, এম ভি ইকুয়াল এম এম। এই তো বেড়াইছে দেখো। ওহো রে, আরে ধুর, ওইটা কি করলাম? আচ্ছা ঠিক আছে, এম ভি, ঠিক আছে, এটা করা যাবে, এটা কোনো সমস্যা নেই। অ্যালাউ পশ্চাৎ বেগ হওয়ার কারণে ভুলে 15 গেল। মিনিট, 15 মিনিট। 10 নম্বর। গেটে ঢুকার উপরতেই, গেটটা আছে বারো না কেজি সিঁড়ি, উইয়ার উপরতেই আছে। 15 কেজি ভরের একটি বস্তু পরস্পর বিপরীত দিকে যখন 100 মিটার বেগে একে অপরকে ধাক্কা দিল, ধাক্কার পর তারা পরস্পর একত্রে যুক্ত থেকে কত বেগে চলবে? ভাই নেক্সট, সব সহজ অঙ্ক, বা 11 নম্বর। 10ও হয়েছে শেষ। 5 কেজি ভরের, 10 হ্যাঁ শেষ। হ্যাঁ, এগুলো কোনো ব্যাপার না। দেখছো? হ্যাঁ, আল্লাহ। 10 তো সহজ না। আচ্ছা পড়ো। 5 কেজি ভরের একটি বস্তু এত বেগে উত্তর দিকে চলছে, 3 কেজি ভরের অপর একটি বস্তু এত বেগে দক্ষিণ দিকে চলছে। কোন এক সময় বস্তু দুটি সংঘর্ষ হলো, ফলে তারা একত্রে মিলিত হইল। তো মিলিত বস্তু কত বেগে চলছে? একই অঙ্ক, সেম। বা 1200 কেজি ভরের একটি বস্তু এত সমদ্রুতিতে চলছিল, অপর একটি বস্তু এত ভরে স্থির বিন্দুকে ধাক্কা দিল, ভালো কথা।
ধাক্কার পর দুটি একত্রিত হয়ে এত মিটার থেমে গেল, বাধাদানকারী বলের মান কত? এটা আপনাকে করাইতে হবে। কোনটা? 12 নম্বর ভাই, 12 নম্বর। শুরু করো না, আমি তো আছি। কোন পর্যন্ত না পাচ্ছ সেটা দেখো। ওই যে 1200 কেজি ভরের একটি বস্তু এত গতি সমুদ্রে চলছে, ভালো কথা। অতঃপর 800 কেজি একটা ভরের একটি স্থির গাড়িকে ধাক্কা দিল। ও আবার একটা গাড়িকে ধাক্কা দিল। তো ধাক্কার পর গাড়ি একত্রিত হয়ে এত মিটার পিছাইলো। তো বাধাদানকারী বলের মান কত? এফ চাই। আমাদের অত দূর তো দরকার, কেমনে এটা অংশ করবো? পরে, এটা অংশ চিন্তা নাই, এটা অংশ পরে। তার আগে যে অংশটা আছে, তাহলে একটা বস্তু ছিল, সেটার m1 কত? 1200। সম্মিলিত বেগ বের করতে পারবো আমরা ওখান থেকে হ্যাঁ। ইজিলি। সেটাই যে বের করছে। হ্যাঁ, বের করলাম। তারপর তারপর যে ধাক্কা দিলে কি হয়েছে, স্মরণ হয়েছে। তাহলে স্মরণটা কত? 120। থেমে গেছে মানে কি, v0, হ্যাঁ। তাই না? তা হুম। আদিবেগ অবশ্যই ছিল বস্তুটার। জিরো, শেষ বেগ জিরো, আদি বেগ হচ্ছে ওই যে কত, 12। হুম তাহলে ওখান থেকে ত্বরণ পাইলাম। তো ত্বরণ দ্বারা এফ এর মান বের করলাম, এম এ। কিন্তু কিন্তু ও ভরের মানটা একত্রিত হয়েছে, 2000 হয়েছে। হুম 1200 + 800। হুম আর এদের মাইনাস আছে না, আমরা তো এদের মাইনাস নিয়ে করবো না। যদি মন্দন হয়, আমরা কি জানি, মন্দন হইলে বি স্কোয়ার সমান ই স্কোয়ার মাইনাস 2 as বা fs। তুমি মন্দন বা ঝামেলা রিলেটেড হলেই কি করবা, নেগেটিভ নিয়ে কাজ করবা, তাহলে তোমার মানটা প্লাস আসবে। অত কাহিনী করার টাইম নেই আমাদের। বা ওরা যেটা দিচ্ছে ওটা করতে পারো। এই যে দেখো অঙ্ক, ঠিক আছে। এখানে একটা ব্যাপার আছে। মহাকাশে অবস্থিত। হ্যাঁ, এখানে একটা প্রশ্ন পড়ে তোমাকে বুঝতে হবে যে কোন কোন জিনিস দেওয়া আছে। এইটা ট্রিক্স। মহাকাশে অবস্থিত একটি শাটল মহাকাশ যানের ভর এত কেজি, জ্বালানি ভর এত কেজি, জ্বালানি 5 কেজি হারে ব্যবহৃত হলে এত মিটার পার সুষম দ্রুতিতে নির্গত হলে শাটল যানের উপর ধাক্কা নির্ণয় করো। ধাক্কা বল নির্ণয় করতে হবে। ধাক্কা বল, তাই না? হুম তাহলে আমরা সূত্র জানি কি, ধাক্কা বল ইজ ইকুয়াল জ্বালানি নির্গমনের হার ইনটু হচ্ছে বেগ। হুম তো এইখানে বলছে যে আহ যা, আরেকবার একটু পড়ি। কি চাইছে? ধাক্কা নির্ণয় করো, শাটল যানের উপর ধাক্কা নির্ণয় করো। তো এখানে জ্বালানি এত হারে ব্যয় হচ্ছে আর এত সমদ্রুতিতে চলছে, তাহলে 5 × 150। তুমি তো বুঝলা, এখানে যে ডাটাগুলো অনেকগুলো দেওয়া আছে, তাই না? বোঝো কিন্তু, ডাটা অনেকগুলো দেওয়া আছে না? এটা দিয়ে আমি কি করবো? হ্যাঁ, কেমন লাগবে? এইটা রে ভাই, এই যে ডেল এম ভাগ ডেল টি, এটাই মানে যে এই যে কেজি পার সেকেন্ড। এই পাঁচ। এই জিনিসটাই তো অঙ্কে যা অনেকে অবস্থা খারাপ হয়ে যাবে, যে এগুলা কি করবো রে ভাই। আর এটা যে বেগ, বুঝছো? ওগুলা 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 কি করবো, ওইটা তো সমস্যা। হ্যাঁ, ওই পরীক্ষার হলে না, ওই যে যে প্রশ্নটা বোঝে নাই, ওর যে মাথাটাতে গরম হয়ে যাবে রে ভাই। এখন তো বুঝতেছো সূত্রের কি মজা, মানে সূত্র বুঝলে কি সুবিধা। তাই এবার হুম 700 কেজি, 70 কেজি ভরের বাক্সকে 500 নিউটন বলে মেঝের উপর দিয়ে টানা হচ্ছে। বাক্সটি যখন চলে তখন বাক্স ও মেঝের মধ্যবর্তী ঘর্ষণ সহ জ্ঞাত বাক্সের ত্বরণ কত? এটা ওই ইয়ার মতো, ওই যে একসাথে টানার মতো, যে বাধা বল কত আর কি। তো এটার সূত্রটা হচ্ছে কি, একসাথে যদি করি তাহলে সূত্রটা হলো F = mf + f1 f2, তাই না? ওই সূত্র দিয়ে কাজ করা যাবে না? প্রত্যেকে একটি বাক্সকে এত নিউটন বল মেঝের উপর টানা হচ্ছে, বাক্সটি যখন বাক্সের নিউটন ঘর্ষণ সহগ দেওয়া হয়, বাক্সের ত্বরণ নির্ণয় করতে হবে।
বাক্সের ত্বরণ নির্ণয় করতে হবে। তাহলে এত ভরের একটি বাক্স এত নির্ণয় হয়। তাহলে এখানে ভাই আমরা এই যে ইয়া লিখতে পারতাম, যে বলটা ওইদিকে টানা হচ্ছে তার মানে ঘর্ষণ বল ইকুয়াল হচ্ছে এইদিকের বল। তাহলে ওখান থেকে আমরা ত্বরণ বের করতে পারবো বাক্সের মেবি, দেখো ঘর্ষণ সহগ দেওয়া আছে। মেন যে ব্যাপারটা সেটা হচ্ছে যে বস্তুটা আনুভূমিক অবস্থায় ত্বরণ নিয়ে চলতেছে, তাই না? তো চললে তো আমরা হ্যাঁ কি জানি সামেশন অফ হরিজন্টাল ফোর্স ইজ ইকুয়াল টু এমএফ, এই ফর্মুলাটা ইউজ করাটা সবচেয়ে হ্যাঁ সহজ। হ্যাঁ হ্যাঁ তাহলে এইখানে এমএফ এর যেহেতু জি গুণ আছে বা এফ মানে কি ত্বরণ, তাহলে এখানেও কি আর এর সাথে জিটা গুণ করতে হবে, এতটুকুই কাজ। আর বাকি কাজ কি? বাকি কাজ যে আর বের করা, তাই না, মিউ কে বের করা, এগুলো তো তুমি পাবাই, ওটা তো আর বোঝাই দেওয়া লাগবে না যে মিউ কে কেমনে আসলো, এম এর মান কেমনে আসলো। এখানে এই সূত্রটাকে আমি অন্যভাবে বুঝি, যে এখানে 70 কেজি ভরের একটি বাক্সকে এত বল এই মেঝের উপর দিয়ে টানা হচ্ছে। তো বাক্সটি যখন মেঝের উপর ঘর্ষণ করছে তখন এত হবে। আর উম, এখানে ভাই ইয়া ইয়া করে একটু লেখেন তো, মানে ওই যে সূত্রটা, এইচ এফ ইকুয়াল এম এফ, এইচ এফ ইকুয়াল টি মাইনাস আর কে। ভাই সূত্রটাকে একটু এভাবে লেখেন তো, যে আর ইজ ইকুয়াল এফ প্লাস এম জি, এইটা কি হবে? এটা দিয়ে কি হইলো, কি করলো তুমি? এটা সে বাতাসের বাধা নাকি এরকম উম, কিছু নিচে নাকি? এইভাবে তো করার দরকার নেই, এবার আমাদের তো রেডিমেড ফর্মুলা আছে, যে ত্বরণ থাকলে আমরা এইভাবে এই এই ফর্মুলা দিয়ে করতে পারবো। তো এই ফর্মুলাতে দেখো আমাদের এই যে ত্বরণ চাইছে, তাহলে এই যে ত্বরণটা বের করতে হবে একটা জানি, এই ভর, তা ভরটা আমরা বের করব। ভরটার মান দেওয়া আছে যে 70 কেজি, এটাও মান গেল। জির মান কত? হুম 9.8 জানি। হুম আর আর মানে কি, আমরা কি যে যখন ক্যালকুলেশন করলাম আর সমান সমান এম জানি না, সামেশন অফ ভার্টিক্যাল ফোর্স যখন আচ্ছা, আপনি একটু এই জিনিসটা যেখানে রূপান্তর করলেন ওই জায়গাটা আরেকবার একটু জানতো পিডিএফ টাতে। আচ্ছা, তো এখানে এই যে সামেশন এইচ ইকুয়াল এম এফ কেন লিখছেন? বস্তুটা তো চলমান, যখন এই যে টানের মানটা বেশি হবে ফ্রিকশনের চেয়ে, বাধা দানকারী বলেছে, তখন বস্তুটা কি চলা শুরু হ্যাঁ করবে না? সেটা ঠিক আছে, চলমান। হ্যাঁ, তো চলা হইলে তো এই যে কি পরিমাণ ত্বরণে চলবে, টানলা, তারপর বাধা এফ বাড়বে, পরিমাণ যে কোনো একটা তো ত্বরণ থাকবে, ধরলাম এফ। টানতেছো, বাধা, তারপর আপনি সামেশন, হ্যাঁ টানতেছেন, তারপরে যে দেখো বাধা আছে আপনার, ইয়া এই, ঘর্ষণ, সেজন্য হ্যাঁ, মাইনাস। এই কাজগুলো করা লাগবে, তারপরে এই কাজগুলো করা লাগবে, তারপরে এইখানে আসতে হবে। তারপরে এফ এর মান হচ্ছে এত, তার এফ আগে কে তো একটু মিউ আর বসাই দিলেন। স্টেপ 1 স্টেপ 2 ঠিক আছে, যাওয়ার পর স্টেপ 3 ঠিক আছে। পাবা এখন। তো মেঝেতে স্থাপিত 400 নিউটন, হ্যাঁ এখন পাওয়া যাবে এটা। 400 নিউটনের একটি বাক্সে গোলকের উপর আণবিকভাবে এত বল প্রয়োগ করলে এটি চলার উপকরণ হয়। মেঝে এবং কাঠের গোলকের মধ্যবর্তী ঘর্ষণ ঘর্ষণাঙ্ক নির্ণয় করো। স্থির ঘর্ষণাঙ্ক চাইছে। বাচ্চা শহর এটা তো অঙ্ক খুব হলো। সহজ আছে। তুমি বুঝতেছো না যে কোন অঙ্ক তোমার জন্য ইম্পর্টেন্ট, এতটুকু তো তোমার নলেজ আছে। হ্যাঁ হ্যাঁ ভাই, বুঝতেছি। বিশেষ সমাধান, হুম। একটি মালবাহী ট্রেনের কিছু অংশ সংযোগের ত্রুটির কারণে হঠাৎ বিচ্ছিন্ন হয়ে গেল। ট্রেনের বেগ এত,
এবং বিচ্ছিন্ন অংশের ভর এত। যদি অংশটি 2 মিনিট বাদে স্থির অবস্থায় আসে, তাহলে ঘর্ষণজনিত বলের মান কত? এই সময়ে অংশটি কতটুকু পথ অতিক্রম করবে? তো প্রথমে আমাদের ঘর্ষণ বল এর মান লাগবে এফ কে। তো আমরা কি আবারও আগের মতো সূত্র অ্যাপ্লাই করতে পারি নাকি হবে না? না, হবে না। ট্রেনের বেগ এত, বিচ্ছিন্ন অংশের ভর এত। বিচ্ছিন্ন অংশের বেগও তো জানি না ভাই, ট্রেনের বেগ জানি, বিচ্ছিন্ন অংশের, আচ্ছা, যদি ট্রেনের বেগ এত হয়, বিচ্ছিন্ন অংশের বেগও কি সেম হবে না? অবশ্যই, ওই বেগে তো আলাদা হয়ে গেছে। ও হ্যাঁ, ওই বেগে তো আলাদা হয়েছে, কিন্তু আস্তে আস্তে বেগটা কমে শূন্য হবে। তাহলে কি কিন্তু আদি 2 মিনিট পর তাহলে ওটা স্থির অবস্থায় আসে। তাহলে আদি বেগ পাইলা, শেষ বেগ শূন্য, হ্যাঁ, T2, হ্যাঁ, এখান থেকে কি সরণ টি এর পাবা? মানও জানি। হ্যাঁ, ওখান থেকে সরণ এস না, এর মানটা এখানে বের করতে পারি আমরা। এই যে আগে ত্বরণ বের করবা, ত্বরণ। তাহলে ইউ ভাগ টি, আদি বেগ ডিভাইডেড বাই কি, সময়। 2 মিনিট মানে কি 120 সেকেন্ড। হুম, তাহলে হুম, 15, ওই আদি বেগটাকে মিটার পার সেকেন্ড নিয়ে আসলে 15 আসবে, সময় আছে 120। তাহলে ওখান থেকে এ পাইলা। তাহলে এফ এর সাথে এ গুণ করলে এম পাবা, এম এর সাথে এ গুণ করলে এফ পাবা, ওটা একটা উত্তর গেল। আর তারপর ওই সময় কতটুকু অংশ অতিক্রম করবে। তাহলে যেহেতু সরণ চাইছে, মানে কতটুকু দূরত্ব সরে যাচ্ছে, তাই না? একটা নির্দিষ্ট দূরত্ব এস চাইছে। তাহলে কি ইউ আদি বেগ কত? হুম, আদি বেগ কত? 15, শেষ বেগ কত? 15, শূন্য, তাই না? তাহলে ত্বরণও পাইলাম 0, কত? 15, ত্বরণ কত হলো? 125। পাইছি 125, এরকম একটা, এই যে বের করা আছে 125 নাকি 0.125 বা 125, যেটাই হোক। তারপর কি জানি আমরা, এর সমান সমান ইউটি প্লাস হাফ এট। বা আরেকটা সূত্র আছে 3 নাম্বার, এফ হ্যাঁ, ইকুয়াল ইউ প্লাস ভি ডিভাইডেড বাই 2 ইন্টু টি। না ওখানে ওকে, দেখো, পারা যাবে, নেক্সট। আমরা তো ওটা না, এটা ওটা তো সহজ ছিল, ওই যে দেখো 2, সহজ ছিল তাহলে অঙ্কটা। আদি বেগ 0, তাহলে 2s। এইখানে দেখতেছো আর কি এই কি ভাই, হয়। পারা যাবে, পারা যাবে, নেক্সট, সময় নষ্ট করার দরকার নেই। দেখছো, মিয়া তুমি চালাক হয়ে গেছো এখন। এই অঙ্ক করাবো না। তুমি আর তোমার, আমার বউ আর তোমার বউ নিয়ে আমি অঙ্ক বুঝাইছি। তাহলে বাদ দেন, না পড়ো, কিসের বাদ দেন, আমার উপর ছাড়িয়ে দেন। অঙ্ক ইম্পর্টেন্ট। 200 কেজি ভরের একখানি স্থির ভাবে ভাসমান ভেলার দুই বিপরীত প্রান্তে দুইজন সাঁতারু দাঁড়িয়ে আছেন, তাদের ভর এত এবং এত কেজি। ও, যদি সাঁতারুদের প্রত্যেকে একসাথে এত বলে অনুভূমিক বেগে ভেলার দিকে ঝাঁপ দেন, তাহলে ভেলাটি কোন দিকে কত বেগে গতিশীল হবে? ওকে, বুঝতে পারছি, আগে সূত্র বাই করি। সূত্রটা একটু লিখে দিছিল, লিখে নিলাম। আর আদি অবস্থা স্থির মানে কি, প্রথমের গিলে সব পজিটিভ, জিরো। হ্যাঁ, আদি অবস্থায় এই যে দেখো, তাহলে মানে ভেলাটি স্থির অবস্থায় ছিল না, স্থির অবস্থায় ভাসমান, তাহলে কি সব আদি বেগ গিলে প্রথমে জিরো। হ্যাঁ, 0 হবে। তারপরে যেটাকে ধরতেছো পজিটিভ, তো সেটা প্লাস হইলো, নৌকার বেগটা প্লাস হলো, বাকিটা আর মাইনাস। বাকিটা মাইনাস। তাহলে কি এটা আসছে, আবার এইভাবে লিখছে? ওদের চিন্তা বাদ দাও না। তাহলে M1 V1 প্লাস M2 V2, আর এইদিকে V2 মাইনাস মাইনাস কি, M3 V3। M3 V3, মাইনাসটা এখানে সমান সমান বানাই দিলাম। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। তাহলে আমাদের তো এখানে, নৌকা কি V2 না? হ্যাঁ, তাহলে নৌ- আমাদের কোনটা লাগবে, কোন দিকে বেগে করতে, তাহলে নৌকার বেগ V2 লাগবে, তাই না? হুম, আর এখানে তো V3 আর V1 এর মান 4 হয়ে গেল। এখন V2 যদি মাইনাস আছে, তাহলে আমরা বলতে পারবো কি যে, কি জানি কয়, যদি প্রথমের সাথে ইয়ার দিকে যাবে আর কি। না না, মাইনাস আসলে কেন? V2 যদি মাইনাস হয়, তাহলে দ্বিতীয় ব্যক্তির সাথে 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 হ্যাঁ হ্যাঁ যাবে, হ্যাঁ, আর এইদিকে। প্লাস হলে প্রথম ব্যক্তির দিকে যাবে। দেখছো, তুমি মিয়া এটা কত গুরুত্বপূর্ণ অঙ্ক, যত এত গল্পের মাধ্যমে শেষ করে ফেললা, বুঝতে পারছো? মানে বুঝতে পারলে যে কি পরিমাণ সোজা। তাই ভাই, বুঝতে পারলে কিছু।
তো এর মধ্যে এখন কি করবো? ওরে বাবা, তো অঙ্ক শেষ। 22 নাম্বার। না না, অঙ্ক শেষ হয়ে গেছে অধ্যায়। আপনি কি আমাকে বইয়ের অঙ্কগুলো করতে নিষেধ করতেছেন? কিসের অনুশীলনীর? বইয়ের, হ্যাঁ। অনুশীলনী কেন নিষেধ করতেছে? অনুশীলনী তো করতে হবে। অনুশীলনী তো সব করতে। করতে হবে? না, তুমি যেটা যেটা পাবা না, আগের অধ্যায় আগের সাথে মিলবে না, সেটা সেটা করে করবা। আল্লাহ, দেখো, মানে অঙ্ক বেশি করে পড়তে হবে নাকি? দেখো 19 নম্বর অঙ্কটা ডুয়েটে এক 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 2 সালে আসছে। 19 নম্বর অঙ্কটা দেখো এই তো। কালকে যে আপনাকে ইয়াটা দিতে বললাম, ওই যে কি জানি বলে, আচ্ছা, ডুয়েটের দেবো দেবো। সিলেবাসটা। ভাই খুব ব্যস্ত আছি ভাই, দেখ তাড়াতাড়ি দেখ। বাড়িতে না আপনার কোনো বাড়িতে আবার আপনার কি কাজ ভাই? যা বাট পড়াশোনা, আপনার কাজ হলো গাজীপুরে, বাড়িতে কি কাজ? বাড়িতে আসবেন, খাবেন, দাবেন, ঘুমাবেন। তোর 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 তো বিয়ে করছিস, আমরা তো দাঁড়া, রেকর্ডটা ক্যান্সেল